আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? প্রিয় এইচএসসি পরীক্ষার্থীরা, আমাদের ক্লাসে তোমরা জয়েন করো। আজকে আমি একটি টপিক পড়াবো, যেটা তোমাদের আমি সকালে একটা পোস্ট করেছিলাম আমাদের গ্রুপে, যে কোন ক্লাসটি তোমরা করতে চাচ্ছ। সকলেই মোটামুটি ভোট দিয়েছো। আমরা সমাজ নাকি তোমাদের জাতীয় সমস্যা, তো এই জাতীয় সমস্যাটি আজকের পর আর থাকবে না আশা করি, যদি মনোযোগ সহকারে তোমরা ইনশাআল্লাহ ক্লাসটি করো। ওকে, তো সবাই আমাদের ক্লাসে জয়েন করো, এবং এতদিন যারা আমাদের এখানে এইচএসসি ক্লাস করেছ, তোমাদের যে ফ্রেন্ডসরা আমাদের সাথে ছিল, প্রত্যেকে একটু মেনশন করে দাও যে ভাইয়া চলে এসেছে আমাদের ক্লাসে। তো তোমরা যারা চলে এসেছো, তোমাদেরকে এইটুকু আশ্বস্ত করতে চাই, সমাজ একটা কঠিন এবং দুর্বোধ্য জিনিস। এই জিনিসটা সবাই একটু লাইট দিয়ে মজা ফান দিয়ে মোটামুটি চলে যায়, বাট যদি কেউ শেখাতে চায় একটু সময় লাগবে এবং তোমাকে একটু ধৈর্য ধরতে হবে। ওকে, সবাই চলে আসো, সবাই চলে আসো। অন্যদেরকে বলে দাও যে ভাইয়া চলে এসেছে, তোমরাও চলে আসো। তোমরা কেমন আছো আর তোমাদের প্রস্তুতি কেমন চলছে একটু জানাবা। প্রিয় ভাই বোনেরা, এই মুহূর্তে, এই শেষ মুহূর্তে, তুমি এতদিন যে পড়াশোনা করেছো কি করো নাই, এতদিন তুমি কি করেছো এটা বিষয় না, মানুষ তোমার রেজাল্ট দেখবে। মানুষ দুনিয়াতে সবাই অনেক বেশি স্বার্থপর। তুমি সারা দিন সারা রাত পরিশ্রম করেছো, বাট তোমার রেজাল্ট খারাপ হয়েছে, কেউ কিন্তু তোমাকে বলবে না তুমি পরিশ্রমী ছিলা বা তুমি মেধাবী ছিলা। সো এই লাস্ট মোমেন্টে এসে যদি তুমি একটু ভালো প্রস্তুতি নাও, মনে হয় তুমি যেই রকম একটা রেজাল্ট চাচ্ছ, ঠিক কাঙ্ক্ষিত একটা রেজাল্ট তুমি পেয়ে যাবে। ওয়ালাইকুম আসসালাম। জি, মোটামুটি অনেকজন জয়েন করেছ, বাকিরা আসুক, তারপর আমরা আমাদের ক্লাস স্টার্ট করব। ওকে, জি ভাইয়া, আমি ইউনিভার্সিটি অ্যাডমিশন এবং একাডেমিক কোচিংয়ে দীর্ঘ 13 বছর পড়াচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স শেষ করে বিজনেস করছি। বিজনেসের পাশাপাশি এটা অপশনাল হিসেবে একটা জিনিস খুব ভালো পারি, এবং স্টুডেন্ট অনেক বেশি পছন্দ করে। দ্যাটস ওয়াই এখানে পাশাপাশি শিক্ষকতার সাথে জড়িত আছি দীর্ঘ 13 বছর। তোমরা যারা এখানে আছো, তোমরা যারা একটা কোয়ালিটি এডুকেশন চাচ্ছ, প্রত্যেকটা টপিক অনেক দিনই তো অনেক জায়গায় পড়েছো, তাই না? অনেক মানুষের কাছে পড়েছো। এইটুক একটা মানে যদি তুমি সত্য কথা বলো, এইটা তুমি বুঝো যে অনেক মানুষের কাছে তুমি সমাজ পড়েছো, বাট সমাজ শেষ হয় নাই। কেউ তোমাকে সমাজ গুছিয়ে দেয় নাই, কেউ তোমাকে সমাজ এমন ভাবে পড়ায় নাই যে তুমি ওই তোমার খাতায় যা লেখা আছে এগুলো প্র্যাকটিস করলে তুমি অনেক সমাজ পেরে যাচ্ছ। মানে তোমাকে কেউ কনফিডেন্সটা বিল্ড আপ করে দেয় নাই। জাস্ট মানুষ আসছে, সমাজ পড়াইছে, তার দায়িত্ব শেষ হয়েছে। আমাকে, তোমরা যারা এখন উপস্থিত হয়েছ, আমাকে প্লিজ 2টা দিন সময় দাও, তারপরে তোমার উপর ছেড়ে দিব। তুমি গত 2 বছর, এইচএসসির আগেও তো আমাদের সমাজ ছিল, জাস্ট এইচএসসিটা বললাম, গত 2 বছর কে কখন কিভাবে তোমাকে সমাজ পড়িয়েছে এবং তুমি কতটুকু সমাজ পেরেছ, এটা একান্ত তুমি যদি একটু সুস্থ মস্তিষ্কের হও, তুমি এই কথাটা বলবা। আমি প্রাইমারি ভাবে আগে সমাজগুলোর পরিচয় দিব। আগামী মানে ডে আফটার টুমরো, পরবর্তী ক্লাস কোন দিন? পরশু। আচ্ছা, আগামীকাল সন্ধ্যা 7টায় আমার আরেকটা ক্লাস আছে। তোমরা যারা এখন উপস্থিত হয়েছ, আজকের ক্লাসটি তো করবা এবং আগামীকালকের ক্লাস করবা। তারপর তুমি সিদ্ধান্ত নিবা যে তুমি আসলে সমাজ আগের তুলনায় অনেক বেশি পারো কিনা। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে বলছি, এই এখন সমাজ পড়ানো শুরু করলে অনেক স্টুডেন্ট এই কথা বলবা যে সুফিয়ান সজীব ভাইয়া দুর্বল স্টুডেন্টদের শিক্ষক না। মানে এই একটা কথা অভ্যস্ত হয়ে যাচ্ছি। শুধু ভালো ভালো স্টুডেন্টদের শিক্ষক উনি কম্পারেটিভলি যারা লেস মেধাবী তাদের শিক্ষক না। মানে তার ক্লাস এতটা ইনফরমেটিভ হয়, এত বেশি তথ্য থাকে, এই ক্লাস সবাই ধরতে পারে না। প্লিজ
এই কথা থেকে বের হয়ে আসবা, এই কথা একদম ভুলে যাও। আমি সবার শিক্ষক, আমি যারা কম বুঝে তারাও যেন বুঝতে পারে ওই স্টাইলে পড়াবো। ওকে, তো তোমরা যে যেখান থেকে কারা কোন কলেজ থেকে জয়েন করেছো জাস্ট একটু জানাও, আমরা 1 মিনিটের মধ্যে ক্লাসটা শুরু করে দিব। আর তোমরা যারা এখন উপস্থিত আছো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু আমাদের ক্লাসটি শেয়ার করে রাখো, কারণ 2-1 জন আছো মাঝখান থেকে চলে যেতে পারো, তুমি যেন পরবর্তীতে এই ক্লাসটি খুঁজে পাও। কারণ আমাদের এডুকেশন কোচিং এ যে অনবরত ক্লাস চলছে, এটা একটা বিশাল প্ল্যাটফর্ম, বাংলাদেশের নাম্বার 1 প্ল্যাটফর্ম বলতে পারো সার্ভিসের দিক থেকে। তো অনেক ক্লাস থাকে, তোমরা প্রত্যেকেই শেয়ার করে রাখো। আর একটা রিকোয়েস্ট, তুমি একটু ক্লাসটা কি করবা, একটু লাইক রিয়েক্ট, দ্যাট মিন্স আমরা যখন ক্লাস করি এসএসসি ইন্টারমিডিয়েট ইউনিভার্সিটি উঠলে তুমি হাজিরা দাও যে তুমি আজকে আমার ক্লাসে আছো কি নাই। ঠিক আছে, যখন বিশ্ববিদ্যালয়ে পড়বা তখন কিন্তু শিক্ষকরা তোমার কাছে প্রেজেন্ট নিবে, ওই প্রেজেন্টের জন্যই তুমি ইউনিভার্সিটিতে যাবা, কারণ ওটার উপর একটা মার্কস থাকবে। ওকে, তো প্রত্যেকেই একটা করে লাইক রিয়েক্ট দাও যেন অন্যদের কাছে আমাদের ক্লাসটি পৌঁছায়। ওকে, আর সময় নষ্ট করব না। তোমরা কে কোন কলেজ থেকে দেখছো জাস্ট এটা একটু দেখাও, তাহলে আমি বুঝবো মানে ঢাকার মানুষ বেশি না বাহিরের মানুষও আছে। ওকে, কুমিল্লা জেলা। ভাইয়া ক্লাসটা কি অ্যাডমিশনের জন্য? ভাইয়া সমাস এটা একাডেমিক অ্যাডমিশন সেম, কেউ যদি তোমাকে পড়ায় সমাজ স্বাভাবিক ক্লাস, দ্যাট মিন্স এটা সবার জন্য সেম ভাবে পড়াইতে হবে, এটা কোনো একাডেমিক আর অ্যাডমিশনে ভিন্ন কিছু পড়াবো না। ওকে, ঠিক আছে, তাহলে তোমরা সবাই আমরা ক্লাস কন্টিনিউ করছি। ওকে, স্টার্ট। বিসমিল্লাহির রহমানির রহিম, সবাই স্টার্ট করো। আমাদের টপিকের নাম হলো সমাস। ওকে, সবাই অন্যদেরকে মেনশন করে দাও। ঢাকার বাইরে ঢাকার ভিতর অনেক মানুষ আছে। ওকে, ঠিক আছে, আমরা শুরু করে দিচ্ছি তাহলে। ওকে, ওকে স্টার্ট। সবাই খাতা কলম নাও। আর ভাইয়ের ক্লাস মানি খাতা কলমে নোট থাকবে, লেখা থাকবে, এটা তোমার আজকেও কাজে লাগবে, অ্যাডমিশনের কাজে লাগবে, জব যখন তুমি জব সার্চিং করবা, গভর্নমেন্ট জবের জন্য পড়াশোনা করবা তখনও কাজে লাগবে। তোমার এত সুন্দর সমাসের নোট আর কেউ তোমাকে পড়িয়ে দেয় না। ওকে, তো সবাই সবাই রেডি হও। আজকে এরকম করছে কেন তো? ওকে, ঠিক আছে, স্টার্ট। আমরা সমাস পড়ছি, সবাই একটু লিখে রাখবা, এটা সমাসের প্রথম পার্ট। কোন পার্ট? প্রথম পার্ট। যে কোনো ব্যাকরণের যে কোনো টপিক আমাদের কোথায় আলোচিত হয়? ব্যাকরণের আলোচ্য বিষয় মোট 4টি। সমাস আলোচিত হয় কোথায়, কেউ বলতে পারবা? সমাস কোন তত্ত্বে আলোচিত হয় বলো? লিখবা শব্দ বা রূপ তত্ত্বে আলোচিত হয়, শব্দ অথবা রূপ তত্ত্বে আলোচিত হয়, শব্দ বা রূপ তত্ত্বে আলোচিত হয়। ব্যাকরণে যত টপিকস আছে 4টি আলোচ্য বিষয়ের মধ্যে পড়ে। সমাস শব্দ বা রূপ তত্ত্বে আলোচিত হয়। জাস্ট একটু আধা ঘন্টা টাইম দাও আমাকে, তারপর তুমি আমার লয় বুঝতে পারবে, আমার স্টাইল বুঝতে পারবে। ওকে, আমি স্টুডেন্টদেরকে শেখাতে এসেছি, আমি শেখাই। ওকে, তোমরাও শিখবা। তারপরের লাইন, আচ্ছা বাম পাশে তীর চিহ্ন দিবা প্রত্যেকটা। তারপরের লাইন লিখবা সমাস সংস্কৃত শব্দ। সবাই লিখবা সমাস সংস্কৃত শব্দ। ওকে, সবাই সমাস লিখবা সংস্কৃত শব্দ। ওকে, তারপরের লাইন মনে রাখবা, সমাস অনেক সময় প্রকৃতি প্রত্যয় নির্ণয় করতে বলা হয়, যে সমাসের প্রকৃতি প্রত্যয় নির্ণয় করো, তখন তুমি এটা ভাঙবা সম যোগ অস যোগ অ। এই অসটা হলো কৃত প্রত্যয়, মনে রাখবা সম একটা উপসর্গ। ওকে, তাহলে এটা প্রকৃতি প্রত্যয় অনুযায়ী এভাবে ভাঙছি। সামনে লিখবা, যেহেতু এখানে ধাতু আছে, ক্রিয়া আছে, তাইলে লক্ষ্য করো এটাকে আমরা বলবো কৃত প্রত্যয় সাধিত শব্দ। সবাই একটু লেখো, তারপর বুঝতে পারবা। কৃত প্রত্যয় সাধিত, কৃত প্রত্যয় সাধিত শব্দ। সমাস কোন প্রত্যয়? সবাই সবাই একটু মনোযোগ দিবা। তারপরের লাইন লিখবা
পরবর্তী লাইন সবাই লিখতে হবে। সমাস অর্থ, সমাস অর্থ সংক্ষেপ, সংক্ষেপ অথবা মিলন অথবা বহুপদকে একপদীকরণ, বহুপদকে একপদীকরণ। লক্ষ্য করো, আমি যদি স্লাইড দিয়ে পড়িয়ে দিতাম তোমরা কেউ লিখতা না, কিছুই বুঝতা না। ওকে, অনেক সময় দিয়েছ, অনেক পড়াশোনা করেছ, আজকে একটু ভালোভাবে দেখো। শব্দগড় উত্তর আলোচিত হয়। সমাস সংস্কৃত শব্দ, সমাস ভাঙলে পাওয়া যায় সম যোগ অস যোগ অ, এটি কৃত প্রত্যয় সাধিত শব্দ। সমাস অর্থ সংক্ষেপ, মিলন অথবা বহুপদকে একপদীকরণ। সমাস অর্থ সংক্ষেপ, মিলন অথবা বহুপদকে একপদীকরণ। ওকে, তারপরে লাইন লিখবা সমাসে পদের মিলন ঘটে, পদের মিলন ঘটে, মিলন হয়। কমা দিয়ে লিখবা সন্ধিতে, সন্ধিতে ধ্বনি বা বর্ণের মিলন হয়, ধ্বনি অথবা বর্ণের মিলন হয়। যারা ক্লাসটা শেষ পর্যন্ত করবা, সে যদি মানে অতীতে যে কোনো শিক্ষকের কাছে পড়েছ তার চেয়ে যদি বেটার না বুঝতে পারো, তুমি আর জীবনে নেভার এভার কখনো আমার ক্লাস করবা না। আমি অ্যাডমিশন টেস্টে সফল শিক্ষকদের মধ্যে অন্যতম, যারা আমার কাছে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট, সেকেন্ড, থার্ড এরকম হয়েছে, আর চান্স পেয়েছে তো অগণিত স্টুডেন্ট। জাস্ট এটাই বললাম, শুরু থেকে শেষ পর্যন্ত করো। জাস্ট অনলাইনে এরকম একটা ক্লাস তোমার অনেক হেল্প করবে তোমার ইন্টারমিডিয়েটে ভালো একটা রেজাল্ট করার জন্য। ওকে, কি বললাম তাহলে? সমাসও কি মিলন হয়, সমাস অর্থ মিলন। লক্ষ্য করো, সন্ধি অর্থ মিলন, চুক্তি। ওকে, কিন্তু সমাসে কিসের মিলন ঘটে? পদের মিলন ঘটে, আর সন্ধিতে ধ্বনি বা বর্ণের মিলন ঘটে। ওকে, গতকালকে আসছিল যে সন্ধির বিপরীত শব্দ কি? সন্ধি মালি মিলন, চুক্তি, আর এর বিপরীত শব্দ হয় বিগ্রহ। এরকম একটা গতকালকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা এসেছে। ওকে, তো এইটুক পর্যন্ত লেখা হয়েছে সবাই? এইটুক পর্যন্ত লেখা হয়েছে? এইটুক লেখা হয়েছে? তাহলে সমাসে পদের মিলন ঘটে, দুইটা শব্দের মিলন ঘটে, আর সন্ধিতে ধ্বনি বা বর্ণের মিলন ঘটে, দুইটার অর্থই মিলন। ওকে, নেক্সট পরবর্তী লিখবা সমাসের, সবাই লিখবা সমাসের প্রতীতি, সমাসের প্রতীতি, সবাই সমাসের প্রতীতি অথবা জ্ঞান অথবা ধারণা, ধারণা পাঁচটি। সমাসের প্রতীতি, জ্ঞান, ধারণা পাঁচটি। ওকে, প্রতীতি মানে কি? সমাস সম্পর্কে আমরা পাঁচটা নাম পাই, পাঁচটা ধারণা পাই। এই পাঁচটা একটা লাইনে কয়টা আইডিয়া পাওয়া যায়, কয়টা বৈশিষ্ট্য আছে, সেই জিনিসগুলো আমরা দেখবো। ওকে, সবাই একটু মনোযোগ দিয়ে দেখো। ওকে, সবাই একটু মনোযোগ দিয়ে লিখবো। ওকে, সমাসের প্রতীতি, জ্ঞান, ধারণা পাঁচটি। যেমন লক্ষ্য করো, আমরা বললাম চন্দ্রমুখ, চন্দ্রমুখ, এটার ব্যাস বাক্য বানাও। মুখ চন্দ্রের ন্যায়, মুখ চন্দ্রের ন্যায়, সবাই মুখ চন্দ্রের ন্যায়। মনে রাখবা, সমস্ত পদে যদি দুইটাই বিশেষ্য পদ থাকে, তুলনা বোঝায়, একজনকে আরেকজনের সাথে তুলনা বোঝায়, দুইটাই যদি বিশেষ্য পদ হয় সেটাকে আমরা বলবো উপমিত কর্মধারায়। আর তুলনা বোঝানোর সময় যদি দুইটা, একটা বিশেষণ থাকে একটা বিশেষ্য, সেটাকে বলবো উপমান কর্মধারায়। সেখানে যাব না, জাস্ট এটুক তো বুঝতে পেরেছো, এটা একটা সমাসবদ্ধ শব্দ, এটা একটা ব্যাস বাক্য। তাহলে এটা হলো সমস্ত পদ, সবাই লিখবা। সমাসের প্রতিটি পাঁচটা, এটা আমরা বুঝিয়ে দিব। এটা হলো সমস্ত পদ। সমস্ত পদকে ভাঙার পর যে বড় বাক্য পাওয়া যায়, এটার নাম ব্যাস অথবা বিগ্রহ অথবা সমাস বাক্য। সমাস বাক্য, ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য অথবা সমাস বাক্য। এটার নাম ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য অথবা কি বাক্য? সমাস বাক্য। মনে রাখবে, এই সমস্ত পদের যে আগের অংশ এটাকে বলে পূর্বপদ, পরের অংশকে বলে পরপদ। তাহলে চন্দ্র, এটা হলো পূর্বপদ, পূর্বপদ। ওকে, তাহলে আর এই মুখ, মুখটা হলো পরপদ, মুখটা হলো পরপদ। ওকে, এই পরপদকে আমরা আবার বলি উত্তরপদ। কি পদ? উত্তরপদ। প্লিজ সবাই একটু নোট করবা। তো সমাসের প্রতীতি, জ্ঞান, ধারণা, সমাসের প্রতীতি হলো পাঁচটি। এই পাঁচটি প্রতীতি আমরা আজকে বাস্তবে দেখব আসলে কি পাঁচ ধরনের প্রতীতি আছে কিনা। ওকে, চন্দ্রমুখ সমস্ত পদ,
ব্যাসবাক্য, পূর্বপদ, পরপদ। মনে রাখবা যে দুইটা শব্দের সমন্বয়ে সমস্ত পদ গঠিত হয়েছে ওই দুইটা শব্দকে বলে সমসমান পদ। কি পদ বলো? সমসমান পদ। লিখবা চন্দ্র কমা মুখ, এই দুইটার সামনে লিখবা সমসমান পদ, সমসমান পদ, সমসমান পদ। তাহলে চন্দ্র মুখ, তাহলে মনে রাখবা যে দুইটা শব্দের সমন্বয়ে সমস্ত পদ গঠিত হয়েছে ওই দুইটা শব্দকে বলে কি পদ বলে? বলো সমসমান পদ। কি পদ? সমসমান পদ। ওকে ওকে, তাহলে আমরা এটাকে বলতে পারি এইরকম বলতে পারি, যেসব পদ মিলে লিখবা যেসব পদ মিলে কি বললাম? যেসব পদ মিলে সমাস হয়, যেসব পদ মিলে সমাস হয় তার প্রত্যেকটিকে সমসমান পদ বলে, সমসমান পদ বলে। যেসব পদ মিলে সমাস হয় তার প্রত্যেকটিকে সমসমান পদ বলে। তাহলে কোন পদ মিলে সমাস হয়েছে? চন্দ্র এবং মুখ, এই দুইটা পদ মিলে সমাস হয়েছে, তার প্রত্যেকটিকে সমসমান পদ বলে। অর্থাৎ সমস্ত পদের অন্তর্গত প্রতিটি পদকে সমসমান পদ বলে। কি বললাম? যেসব পদ মিলে সমাস হয় তার প্রত্যেকটিকে সমসমান পদ বলে। ক্লিয়ার? এবার আসো, তাহলে লক্ষ্য করো, আমরা বলেছি সমাসের প্রতিটি কয়টি? 5টি। তাহলে 1 নম্বরে কি? সমস্ত পদ। 2 নম্বরে হলো ব্যাসবাক্য। লক্ষ্য করো, 3 নম্বরে হলো পূর্বপদ, 4 নম্বরে হলো পরপদ, 5 নম্বরে হলো সমসমান পদ। ক্লিয়ার? তাহলে সমাসের প্রতিটি জ্ঞান ধারণা কয়টি? 5টি। এই 5টি আমরা প্রমাণ দিলাম। সবাই আমাদের প্রত্যেকে যারা আমাদের ক্লাসে আছো প্রত্যেকে ক্লাসটি শেয়ার করে রাখো, কারণ এটা খুবই ইনফরমেটিভ ক্লাস এবং অনেক তথ্য থাকবে। তাহলে সমাসের প্রতিটি জ্ঞান ধারণা কয়টি বলো? 5টি। সমাসের প্রতিটি জ্ঞান ধারণা 5টি। ক্লিয়ার? এ পর্যন্ত ক্লিয়ার? ওকে, নেক্সট আমরা যাচ্ছি। পরবর্তীতে যাবা, নোট দিয়ে লিখবা। নোট দিয়ে একটা তথ্য জানতেই হবে, লিখতে হবে, মনে রাখতে হবে। লিখবা সমস্ত পদ হয় একসঙ্গে লিখতে হবে, সমস্ত পদ হয় একসঙ্গে লিখতে হবে, নতুবা মাঝে হাইফেন দিয়ে লিখতে হবে, লিখতে হবে। ওকে, তাহলে সমস্ত পদ লেখার নিয়ম 2টি। সমস্ত পদ মানে যে শব্দটা পূর্বপদ পরপদ মিলিয়ে যে শব্দটা হয় একসঙ্গে যেটা থাকে, সমস্ত পদ হয় একসঙ্গে লিখতে হবে, নতুবা পূর্বপদ পরপদের মাঝে কি দিতে হবে? হাইফেন দিতে হবে। এই 2-এর বাইরে যদি তুমি সমস্ত পদ লেখো, অর্থাৎ লক্ষ্য করো, আমি বললাম মা বাবা, এখন এটা যে সমস্ত পদ এটা বোঝার কোনো উপায় নাই। মা বাবা, এখন যখন এটাকে সমাস বানাবা এর 2টার মাঝে হাইফেন দিতে হবে, মা বাবা। দ্যাট মিন্স এটা একটা সম্পূর্ণ মানে নির্ভুল সমাস সমস্ত পদ। আর তুমি যদি এইরকম বলতা মা বাবা, অনেক বইতে অনেক শিক্ষকরা এই জিনিসগুলো হাইলাইটস করে না, মেজরিটি দেওয়া থাকে, 2-1টা দেওয়া থাকে না, বাট এটা ভুল হবে। ওকে, এটা সমাসই হবে না। তাহলে সমস্ত পদ হয় একসঙ্গে লিখতে হবে, আর যদি একসঙ্গে না লেখা যায় তাহলে কি হবে? মাঝে হাইফেন দিয়ে লিখতে হবে। মাঝে কি দিতে হবে বলো? হাইফেন দিয়ে লিখতে হবে। তাহলে সমস্ত পদ লেখার নিয়ম বললাম, হয় একসঙ্গে লিখতে হবে, নতুবা মাঝে কি দিতে হবে বলো? হাইফেন দিয়ে লিখতে হবে। ওকে, এরপরে আসে এবার নেক্সট স্টার দিয়ে আমরা এখন সমাস লিখবো। সবাই লেখো। সবার কি কোনো অসুবিধা হচ্ছে লিখতে বলো? আমার ইয়ের সাথে, তালের সাথে তোমাদের কোনো সমস্যা হচ্ছে? ওকে, লিখবা সমাস কাকে বলে। এক কথা যদি বলি, দ্রুত লেখো। অর্থ সম্পর্কযুক্ত, দ্রুত লেখো, কোনো অসুবিধা হচ্ছে না তো? ওকে, অর্থ সম্পর্কযুক্ত এক না, আচ্ছা,
অর্থ সম্পর্কযুক্ত একাধিক অর্থ সম্পর্কযুক্ত একাধিক শব্দের এক শব্দে পরিণত হয়ে এক শব্দে পরিণত হয়ে অর্থ সম্পর্কযুক্ত একাধিক শব্দের এক শব্দে পরিণত হয়ে একটি নতুন অর্থবোধক একটি নতুন অর্থবোধক শব্দ তৈরির প্রক্রিয়াকে সমাস বলে। ছোট করে লিখছি বাট বইয়ের মতো করে লিখছি, ওকে, সমাস বলে। অর্থ সম্পর্কযুক্ত একাধিক শব্দের এক শব্দে পরিণত হয়ে একটি নতুন অর্থবোধক শব্দ তৈরির প্রক্রিয়াকে সমাস বলে। যেহেতু সংজ্ঞার্থ আমাদের জানা দরকার এইচএসসি-তে, তাহলে এই সংজ্ঞাটা আমরা জানলাম, সমাস সংজ্ঞা, ওকে। অর্থ সম্পর্কযুক্ত একাধিক শব্দের এক শব্দে পরিণত হয়ে একটি নতুন অর্থবোধক শব্দ তৈরির প্রক্রিয়াকে সমাস বলে। দ্রুত লেখো, দ্রুত সবাই। আমরা বেসিকটা একটু ক্লিয়ার করে দিচ্ছি, তারপর 2 মিনিট পরে সমাসে চলে যাব। সবাই, অর্থ সম্পর্কযুক্ত একাধিক শব্দের এক শব্দে পরিণত হয়ে একটি নতুন অর্থবোধক শব্দ তৈরির প্রক্রিয়াকে সমাস বলে। নেক্সট, সমাস সাধারণত কত প্রকার? 6 প্রকার, এটা আমরা জানি, তাই না? তারপরে লাইন, মৌলিক ব্যাকরণ অনুসারে সমাস 4 প্রকার। আমরা কিন্তু 6 প্রকারই পড়বো, বাট মৌলিক ব্যাকরণ অনুসারে সমাস কত প্রকার? 4 প্রকার। মৌলিক ব্যাকরণ অনুসারে সমাস কত প্রকার? 4 প্রকার। যেমন মৌলিক ব্যাকরণের অনুসারে সমাস 4 প্রকার, তার মধ্যে আছে দ্বন্দ্ব আছে, তারপরে আমরা জানি বহুব্রীহি আছে, দ্বন্দ্ব আছে, বহুব্রীহি আছে, তৎপুরুষ আছে, দ্বন্দ্ব, বহুব্রীহি, তৎপুরুষ, অব্যয়ীভাব। ওকে, নতুন মৌলিক ব্যাকরণ অনুসারে সমাস 4 প্রকার: দ্বন্দ্ব সমাস, বহুব্রীহি সমাস, তৎপুরুষ সমাস, অব্যয়ীভাব সমাস। সবাই লিখে ফেলো, নোট দিয়ে লিখবা, নোট। দ্বিগু সমাসকে এখানে একটা ইম্পর্টেন্ট তথ্য জানতে পারবা। দ্বিগু সমাসকে অনেক বৈয়াকরণ মানে ব্যাকরণবিদ, দ্বিগু সমাসকে অনেক বৈয়াকরণ মানে ব্যাকরণবিদ, বিশেষ করে রবীন্দ্রনাথ, ব্র্যাকেটে লিখবা রবীন্দ্রনাথ। কি বললাম? দ্বিগু সমাসকে অনেক বৈয়াকরণ, বিশেষ করে ব্র্যাকেটে কার নাম লিখবা? রবীন্দ্রনাথ কর্মধারয়ের অন্তর্ভুক্ত করেছেন। তাহলে দ্বিগু সমাসকে অনেক বৈয়াকরণ রবীন্দ্রনাথ কর্মধারয়ের অন্তর্ভুক্ত করেছেন। ওকে, কোনটাকে বলো? দ্বিগু সমাসকে। দ্যাট মিন্স দ্বিগুটা কার মধ্যে চলে গেছে? কর্মধারয়ের মধ্যে চলে গেছে। কিন্তু এখানে তো কর্মধারয় নাই, তাই না? দাড়ি দিয়ে লিখবা। আবার অনেক বৈয়াকরণ কর্মধারয়কে তৎপুরুষের অন্তর্ভুক্ত করেছেন। তাহলে আমরা কি বললাম? তৎপুরুষের অন্তর্ভুক্ত করেছেন। তাহলে আমরা বললাম মৌলিক বই অনুসারে ব্যাকরণ সমাস হলো কয় প্রকার? 4 প্রকার: দ্বন্দ্ব, বহুব্রীহি, তৎপুরুষ, অব্যয়ীভাব। নোট দিয়ে লিখছি দ্বিগু সমাসকে, যেহেতু
দ্বিগু এবং কি নেই, এখানে কর্মধারে নেই, তাহলে দ্বিগু সমাসকে অনেক বৈয়াকরণ বিশেষ করে রবীন্দ্রনাথ ঠাকুর কর্মধারের অন্তর্ভুক্ত করেছেন, আবার অনেক বৈয়াকরণ কর্মধারয়কে আবার তৎপুরুষের অন্তর্ভুক্ত করেছেন। দ্যাটস ওয়াই মৌলিক বইতে কর্মধারয় এবং তৎপুরুষ নেই। ওকে, তবে তার মানে এটা না যে আমাদেরকে এই 4টা সমাস পড়তে হবে, না, আমাদেরকে কি পড়তে হবে বলো? দ্বিগুও পড়তে হবে, আবার আমাদেরকে কর্মধারয় পড়তে হবে। কারণ আমরা বিচার বিশ্লেষণ করে দেখেছি এইচএসসি এবং অ্যাডমিশন টেস্টে এই 2টা সমাস থেকে অহরহ প্রশ্ন আসে এবং কম্পিটিটিভ এক্সামসেও আসে, অর্থাৎ যে চাকরির পরীক্ষাগুলো আছে সেখানেও আসে। ওকে, তাহলে আমরা সমাসের প্রকার নিয়ে একটা বিশ্লেষণ বুঝতে পারলাম। সমাস মূলত 6 প্রকার, সেটাই আমরা পড়বো। নেক্সট, তাহলে স্টার, আমরা সমাস শুরু করে দিলাম। দ্বন্দ্ব সমাস, সবাই মনোযোগ দাও, এই যে মাত্র আমার কাজ শুরু হলো। ওকে প্রিয় ভাই বোনেরা, তোমরা যারা এখানে ক্লাস করছো তোমাদের উদ্দেশ্যে আমি শুধু একটা কথাই বলবো, তোমরা যদি সমাস শিখতে চাও ভাইয়াকে একটু সময় দিতে হবে। আমি উইলিংলি আজকে তোমাদের গ্রুপে একটা পোস্ট করেছি, তোমাদের কোন টপিকটা সবচেয়ে কঠিন মনে হয়। তোমরা প্রত্যেকেই উত্তর দিয়েছ যে ভাইয়া সমাস, মানে যতজন উত্তর আসছে সবার কাছে মনে হচ্ছে সমাস কঠিন। আজকের পর থেকে সমাস কঠিন থাকবে না, তবে আমাকে 2 দিন দিতে হবে, আজকে এবং আগামীকাল। এই 2 ঘন্টা করে 4 ঘন্টা আমাকে সময় দাও, তোমার এই সমাজ সম্পর্কে তোমার যে ভয় এটা কেটে যাবে এবং তুমি পারবা, আমি কথা দিচ্ছি পারবা। কারণ তোমরা এখানে যারা আছো, তোমরা যদি লাইফ ওরিয়েন্টেড হও, মানে তুমি ক্যারিয়ার সচেতন হও, কোনো একদিন তুমি যদি আমি ভালো পড়াই, আদার্স অন্য সকল শিক্ষকের তুলনায় ভালো পড়াই, ভালো গুছিয়ে দেই, তোমার এইরকম একজন শিক্ষক লাগবে। তবে আরেকটা সমস্যা আছে, তোমরা এইচএসসি স্টুডেন্ট, তোমরা আসলে হাসি তামাশা মজা ফান রসকস না হইলে তোমাদের ক্লাস জমে না। বাট আমি এর বাইরে হাসি রস তামাশার বাইরে গিয়ে অনেক মানে ইনফরমেশন দিয়ে অনেক সুন্দরভাবে সাজায়া সবকিছু বাদ দিয়ে শুধু পড়াবো, মানে তোমার 1 মিনিট সময় আমি নষ্ট করব না। আজকে তুমি আমাকে মূল্যায়ন করতে না পারলে এমন একদিন আসবে যেদিন মনে হবে আমাদের একটা সুফিয়ান সজীব ভাইয়া ছিল, যে আমাদেরকে ফান মজা জোকস আলতু ফালতু গল্প না বলে শুধু পড়াইছে এবং পড়ায় আমাকে এই জায়গায় নিয়ে আসছে ইনশাআল্লাহ। ওকে শুরু। তাহলে দ্বন্দ্ব সমাস লিখবা সকল অথবা উভয় পদের প্রাধান্য পাবে, উভয় পদের প্রাধান্য পাবে, প্রাধান্য পাবে। আমরা আগে 6টা বেসিক সমাস পড়বো। ওকে, তারপরে লাইন 2টা লাইন মুখস্থ রাখবা, লিখবা ব্যাস বাক্যে এবং ও আর আসবে, ব্যাস বাক্যে এবং ও আর আসবে। সবাই প্লিজ, আমি তোমাকে 6টা সমাসের বেসিক আইডিয়া দিব, দেন এই প্রত্যেকটা সমাস যতগুলো প্রকার আছে সব প্রকার আমি লিখে দিব, অর্থাৎ পূর্ণাঙ্গ একটি হ্যান্ড নোট থাকবে তোমার কাছে। একটু সময় দাও। সকল কেন বলছি, উভয় কেন বলছি, বইতে আছে উভয় পদ আর আমি একটা অ্যাড করলাম সকল পদ, কারণ বইতে অনেক সময় আমাদের সমস্ত পদ 2-এর অধিক থাকতে পারে। যখন 2-এর অধিক থাকে তখন এটাকে আমরা সকল ধরে মানে মেনশন করলাম। তাহলে সকল অথবা উভয় পদের প্রাধান্য পাবে, ব্যাস বাক্যে এবং ও আর আসবে। মনে রাখবা সমস্ত পদ দেখে তোমাকে সমাস নির্ণয় করা যায়, সমস্ত পদ দেখে অনেক সময় কি নির্ণয় করা যাবে, সমাস নির্ণয় করা যাবে, যদি বুঝো সমস্ত পদটা কোন পদের প্রাধান্য দিয়েছে, প্রাধান্যের উপর। মনে রাখবো উভয় পদ প্রাধান্য পাইছে তাহলে দ্বন্দ্ব সমাস, তৃতীয় কোন পদের প্রাধান্য পাইছে তাহলে দ্বিগু সমাস। কি বলছি বুঝছো? পূর্ব পদের প্রাধান্য পাইছে তাহলে অব্যয়ভাব সমাস। পরপদের প্রাধান্য পায় কয়টা সমাস? 3টা সমাস। পরপদের প্রাধান্য পাইছে আগে পরে অ্যাডজেক্টিভ আছে, কর্মধারয় সমাস। পরপদের প্রাধান্য পাইছে প্রথমে সংখ্যা আছে, সারা জীবন মৃত্যু পর্যন্ত সব দ্বিগু সমাস। পরপদের প্রাধান্য পাইছে প্রথম থেকে বিভক্তি লোপ পেয়েছে, তার নাম হলো তৎপুরুষ সমাস। অর্থাৎ তুমি কি দেখে সমাস নির্ণয় করতে পারবা? জাস্ট সমস্ত পদ দেখে সমাস নির্ণয় করতে পারবা। সেই ট্রিক্সটা আমি তোমাকে বলে দিচ্ছি। ওকে, আমাদেরকে ছোটবেলায় স্যাররা পড়াইছে যার দেখলে দ্বিগু বলবা, তারপরে সমাহার দেখলে কি বলবা, যার দেখলে বহুব্রীহি বলবা, সমাহার দেখলে দ্বিগু বলবা, ন্যায় মাঝে থাকলে এটা বলবা, ন্যায় শেষে থাকলে ওইটা বলবা। একদম ভুয়া কথাবার্তা। উইথ রেসপেক্ট, আমি রেসপেক্ট নিয়ে বলছি, এইভাবে সমাস শেখা যায় না। ওকে, তো সবাই আসো, সকল অথবা উভয় পদের প্রাধান্য পাবে, ব্যাস বাক্যে এবং ও আর আসবে। ওকে, এবার আসো, আমরা বললাম মা বাবা
প্রিয় ভাই বোন, মনে আছে হাইফেনের কথা? সমস্ত পদ হয় একসঙ্গে লিখবো নতুবা মাঝে হাইফেন দিব। মা বাবা এক মাত্রায় লেখা যায় না, দ্যাটস ওয়াই মাঝে আমরা কি দিয়েছি বলো? হাইফেন দিয়েছি। দ্যাটস ওয়াই আমরা কি দিয়েছি? হাইফেন দিয়েছি। ওকে, ক্লিয়ার? কোনো অসুবিধা হচ্ছে বুঝতে? আচ্ছা, তাহলে এটার ব্যাস বাক্য হলো মা ও বাবা। তোমরা একটু মনোযোগ দাও তো, সমস্ত পদে কয়টা পদ আছে? দুইটা। ব্যাস বাক্যে কি আমি শুধু মাকে প্রাধান্য দিয়েছি, বাবাকে না উভয়কে? উভয়কে। দ্যাট মিন্স সমস্ত পদে যতটা পদ আছে ব্যাস বাক্যে প্রত্যেকের অর্থ প্রাধান্য দিয়েছি। এটার নাম হলো দ্বন্দ্ব সমাস। অর্থাৎ লক্ষ্য করো, উভয় পদের প্রাধান্য পাইছে ব্যাস বাক্যে এবং ও আর আসবে, তার নাম কি সমাস? দ্বন্দ্ব সমাস। বুঝাইতে পারছি? আমি যদি বলি পড়া লেখা, এখন পড়া লেখা, লক্ষ্য করো, এই যে লক্ষ্য করো, পড়ালেখা এক বাক্যে লেখা যায়, দ্যাটস ওয়াই মাঝে হাইফেন দেই না। পড়ালেখা, এখন পড়ালেখা যখন তোমাকে বলছি, পড়তেও বলেছি লিখতেও বলেছি, এই বাক্যে এই পড়ালেখা দ্বারা কি বুঝাবো আমরা? পড়া, শুধু পড়াকে বলছি না, পড়া ও লেখা। দ্যাট মিন্স দুইটাকে বুঝাইছি। সমস্ত পদে দুইটা পদ আছে, ব্যাস বাক্যে দুইটাকেই বুঝাইছি, আর দুইটাকে বুঝাইলে তার নাম কি সমাস বলো? দ্বন্দ্ব সমাস। তার নাম কি সমাস বলো? দ্বন্দ্ব সমাস। এখন আমি যদি বলি দেখাশোনা, দেখা শোনা, এই যে এটা একসাথেও লেখা যায়, ওকে, অথবা এটা মাঝে হাইফেন দিয়ে লিখবা। এখন দেখাশোনা, দেখাশোনা এটা লিখতে হবে এরকম, দেখা ও শোনা, দেখা ও শোনা। লক্ষ্য করো, দেখাকেও বুঝাইছি শোনাকেও বুঝাইছি। সমস্ত পদে যতটা পদ আছে ব্যাস বাক্যে প্রত্যেকের অর্থ প্রাধান্য দিলে তার নাম হয় দ্বন্দ্ব সমাস। তার নাম কি সমাস হয় বলো? দ্বন্দ্ব সমাস। সমস্ত পদে যতটা পদ থাকবে ব্যাস বাক্যে যদি প্রত্যেকের অর্থ প্রাধান্য দেয় আমরা তাকে দ্বন্দ্ব সমাস বলবো। যেমন লাল হাইফেন নীল, লাল নীল। এখন লাল নীল বললাম, এটার ব্যাস বাক্য কিভাবে বলবা? লাল নীল, তাহলে লালকেও বুঝাইছি নীলকেও বুঝাইছি। ইয়েস, তাহলে লাল ও নীল, লাল ও নীল, দ্যাট মিন্স এটা একটা দ্বন্দ্ব সমাস। কি সমাস বলো? দ্বন্দ্ব সমাস। এখন আমি যদি বললাম চা বিস্কুট, চা বিস্কুট, ইয়েস, চা বিস্কুট। এখন চাকেও বুঝাইছে, সমস্ত মধ্যে কয়টা আছে? তোমাকে কে প্রশ্ন করলে তুমি কি খাচ্ছ, তুমি বললা চা বিস্কুট খাচ্ছি, চা আর বিস্কুট খাচ্ছি, এটা না বলে বলে দিলে চা বিস্কুট। দ্যাট মিন্স চাকেও বুঝাইছে বিস্কুটকে বুঝাইছে, চা আর বিস্কুট। আমরা অনেক সময় সবসময় ও দিয়ে লিখি, বাট এখানে আরো লেখা যাবে চা আর বিস্কুট, চা ও বিস্কুট দুইটাই কারেক্ট হবে। ওকে, দ্যাট মিন্স উভয় পদের প্রাধান্য, সমস্ত পদে যতটা পদ থাকবে ব্যাস বাক্যে প্রত্যেকের অর্থ প্রাধান্য পাইলে আমরা তাকে কি বলবো? দ্বন্দ্ব সমাস। ৯-৬ করিস না বলি না, ৯-৬। এখন বলতো এটা কি শুধু ৯কে বুঝাবে না ৬কে না ও দুইটাকে? আমরা বলবো ৯ ও ৬, ৯ ও ৬, এটাকে বলে সংখ্যাবাচক দ্বন্দ্ব, এটাকে বলে মিলনার্থক দ্বন্দ্ব। ওকে, লাল নীল এটাকে বলে ভিন্নার্থক দ্বন্দ্ব। ওকে, এগুলো আমরা আস্তে আস্তে বুঝিয়ে দিব কোনটা কি দ্বন্দ্ব সমাস হয়। আমি যদি বলি এরকম একটু কঠিনের দিকে, মানুষজন, এখন এটার ব্যাস বাক্য কি? মানুষজনকে মানে মানুষকেও বুঝাইছে জন, দ্যাট মিন্স এবার বলবো মানুষ ও জন, মানুষ ও জন। এটা ছাড়া অন্য কিছুকে, পূর্বপদকে বুঝাইছে, পরপদকে বুঝাইছে, এরকম না, সবাইকে বুঝাইছে। ওকে, আমি যদি এরকম বলি যাকে তাকে, যাকে তাকে, তাহলে যাকে তাকে প্রশ্ন করা যাবে না। দেখবেন যাকেও বলেছি তাকে বলেছি, দুইটাকে প্রাধান্য দিয়েছি, তাহলে কি লিখবো বলো? যাকে ও তাকে, যাকে ও তাকে। ওকে, লিখতেছ? কোনো অসুবিধা হচ্ছে? আমি যদি বলি গরু ছাগল, গরু ছাগল, প্রিয় ভাই বোনেরা আমি তোমাদের সময় নষ্ট করছি না, জাস্ট যখন বড় হবা তখন এই কথাগুলো মনে রাখবে যে কোন রকম গল্প ফান ছাড়া জাস্ট অ্যাজ লাইক অ্যাজ অফলাইন ক্লাসের মতো ক্লাস হচ্ছে। গরু ছাগল, তাহলে এটাকে আমরা বলবো গরু এবং ছাগল বলতে পারি, ও ছাগল বলতে পারি, গরু এবং ছাগল, গরু এবং ছাগল। দ্যাট মিন্স সমস্ত পদে দুইটা পদ আছে, ব্যাস বাক্যে দুইটার অর্থ প্রাধান্য পাইছে। সবার অর্থ যদি প্রাধান্য পায় আমরা তাকে কি বলবো? আমরা তাকে বলবো দ্বন্দ্ব সমাস। কি সমাস বলো? দ্বন্দ্ব সমাস। সমস্ত পদে যতজন থাকবে ব্যাস বাক্যে প্রত্যেকের অর্থ প্রাধান্য পাবে। ওকে, আমরা যদি বলি তাল তমাল, তাল তমাল, তাল তমাল, কি হবে? তাল ও তমাল, তাল ও তমাল। ওকে, উভয়ের অর্থ প্রাধান্য পাইছে, উভয়ের অর্থ প্রাধান্য পেলে আমরা কি বলবো? আমরা বলবো দ্বন্দ্ব সমাস। যদি বলি দুধে ভাতে, দুধে ভাতে বা মাছে ভাতে বাঙালি, তাহলে দুধকেও বুঝাইছি ভাতকে বুঝাইছি, তাহলে কি হবে? দুধে ও
ও ভাতে, দুধে ও ভাতে, এটাকে বলে অলুক দ্বন্দ্ব। আমরা এগুলো ডিটেলস তোমাকে পড়িয়ে দিব, একদম সহজ, কোনো সমস্যা নেই। একটু মনোযোগ দাও, আগে বেসিকটা তোমাকে শেখো, তাহলে হবে। এখন আমরা যদি এরকম একটু কঠিনের দিকে যাই, পরীক্ষায় আসে উত্তরোত্তর, তোমার মানুষ বলে না তোমার উত্তরোত্তর সফলতা কামনা করি, তোমার উত্তরোত্তর সাফল্য কামনা করি। সফলতা আর সাফল্য মনে রাখবা, সাফল্যতা হয় না, ওকে? এগুলো সফলতা নাউন, সাফল্য নাউন, ওকে? সফল হলো অ্যাডজেক্টিভ, যেমন সফল ব্যক্তি বলা যায়, সফল মানুষ বলা যায়, সাফল্য মানুষ বলা যায় না। মনে রাখবা, কোন শব্দের শেষে যদি তা থাকে অথবা জফলা থাকে, তা অথবা জফলা থাকে, তখন সেটাকে আমরা নাউন বলবো, বাংলায় বলবো, বিশেষ্য ইংরেজিতে বলবো নাউন। তাহলে উত্তরোত্তর, তোমার উত্তরোত্তর সাফল্য কামনা করি, দ্যাট মিন্স একটার পর একটা। তাহলে কি হবে এটা? উত্তর ও উত্তর, উত্তর উত্তর, একের পর এক সফলতা কামনা করি। মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার মতো, ওকে? উত্তরোত্তর কোন সমাস? এটা তোমরা বলবা দ্বন্দ্ব সমাস। বলো এটা কোন সমাস বলবা? দ্বন্দ্ব সমাস। ক্লিয়ার? তাহলে বলো তো আমরা দ্বন্দ্ব সমাস বলতে কি বোঝাইছি? বলো দ্বন্দ্ব সমাস বলতে আমরা বুঝছি উভয় পদের প্রাধান্য পাবে এবং ব্যাস বাক্যে এবং ও আর আসবে। বলো উভয় পদের প্রাধান্য পাবে এবং ব্যাস বাক্যে এবং ও আর আসবে। প্রিয় ভাই বোনেরা, তোমাদের উদ্দেশ্যে বলছি, যারা আছো এখন প্রায় 250 জন আছো কাছাকাছি, তো তোমার আমি যেভাবে পড়াচ্ছি যদি এইভাবে পড়িয়ে দেই, বিশ্বাস করো আমি এই দ্বন্দ্ব, যতগুলো দ্বন্দ্ব আছে, সমার্থক দ্বন্দ্ব আছে, একশেষ দ্বন্দ্ব আছে, সংখ্যাবাচক দ্বন্দ্ব আছে, অলুক দ্বন্দ্ব আছে, বহুপদী দ্বন্দ্ব আছে, সব বুঝিয়ে দিব। এগুলো তোমাকে কেউ, একজন শিক্ষক এত পরিশ্রম করার তার কোনো ইচ্ছাও নাই, তার শরীরের এনার্জিও নাই। আমার দুইটাই আছে। আমার স্টুডেন্ট ইউনিভার্সিটি অ্যাডমিশন, তুমি এডুকেশন পেজে যা দেখো ঘাইটো, বা আমার পার্সোনাল আইডিতে যখন তোমরা ফ্রি হবে এইচএসসির পরে ঘেটে দেখবা, শত শত স্টুডেন্ট, হাজার হাজার স্টুডেন্ট জাস্ট কমেন্ট করছে যে এইরকম ক্লাস কখনো পাই না। তোমরাও বলবা একটু ধৈর্য ধরো। আজকে একটু খারাপ লাগতে পারে যে ভাইয়া কেন এত ইনফরমেশন দিচ্ছেন, কেন না, এটা তোমার জন্য লাগবে। আমি জানি কিভাবে একটা স্টুডেন্টকে মানুষ করতে হয়। স্টার, পরবর্তী স্টার, আমরা এখন পড়বো অব্যয়ীভাব। অব্যয়ীভাব সমাস এক, এটার কোনো প্রকার নাই, এটা আমরা এখানেই সমাধান করব এবং তুমি পারবা, পারতে তোমাকে হবে। অব্যয়ীভাব, অব্যয়ীভাব। তাহলে আমরা আগের সমাসে কি পাইছিলাম? প্রথম বলছি সকল উভয় পদের প্রাধান্য পাবে, ব্যাস বাক্যে এবং ও আর আসবে, তার নাম কোন সমাস? দ্বন্দ্ব সমাস। তাহলে প্রশ্ন করি আমি, দ্বন্দ্ব সমাস কোন পদের প্রাধান্য পায়? তুমি মুখে মুখে বলো, তুমি বলবা উভয় পদের প্রাধান্য পায়, ওকে? দ্বন্দ্ব সমাস কোন পদের প্রাধান্য পায়? তোমরা বলো উভয় পদের প্রাধান্য পায়। মাইন্ড ইট, এটা রিমেম্বার, মুখস্থ রাখতে হবে। উভয় পদ প্রধান হইলে দ্বন্দ্ব সমাস। আসছি আমরা দ্বিতীয় সমাসে। এবার আমরা বলবো, লক্ষ্য করো, আমরা বলবো পূর্ব পদের প্রাধান্য পাবে। পূর্ব পদের প্রাধান্য পাবে, সবাই পূর্ব পদের প্রাধান্য পাবে, ওকে? আর তারপরে লাইন লিখবা পূর্ব পদে অব্যয় থাকবে। পূর্ব পদে অব্যয় থাকবে, পূর্ব পদে প্রাধান্য পাবে, পূর্ব পদে অব্যয় থাকবে, পূর্ব পদে প্রাধান্য পাবে, পূর্ব পদে অব্যয় থাকবে। আমাদের শেখা শেষ। এইটুক যদি মাথায় রাখি, তাহলে দুনিয়ার 99% ওই অব্যয়ী ভাব শুধু এই দুই লাইন দেখে তুমি মুখস্থ করবা। বাট এই দুই লাইন বইয়ের কথা, এই দুই লাইনের বাইরে যদি ভাইয়ার একটা কথা মুখস্থ করো, একটা শব্দ শুধু মুখস্থ রাখবা। অব্যয় বলতে অপরিবর্তনীয় শব্দ, যে শব্দের কোনো ব্যয় নাই, কোনো পরিবর্তন নাই। কোন ক্ষেত্রে? কালের ক্ষেত্রে, পুরুষের ক্ষেত্রে, সর্বনামের ক্ষেত্রে যে শব্দের কোনো কি পরিবর্তন নাই, তাকে বলে অব্যয়। অব্যয় মানে নয় ব্যয়, ওকে? এবার আসো, এই অব্যয় বই বলেছে, বই যদি এই অব্যয় না বলে আমার একটা কথা বলতো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজ থেকে 3 বছর আগে প্রশ্ন এসেছে, কোন সমাস উপসর্গ প্রধান? নিচের কোনটি উপসর্গ প্রধান সমাস? দ্যাট মিন্স ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন করেছে উপসর্গ থাকলে কোন সমাস হয়। সেটা অলওয়েজ 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 কোনটা বলো? অব্যয়ী ভাব। অব্যয়ী ভাব বলতে পূর্ব পদে প্রাধান্য পাবে, পূর্ব পদে অব্যয় থাকবে। আমি জীবনে অব্যয় মাথায় রাখবা না, মনে রাখবা পূর্ব পদে উপসর্গ থাকবে। কি থাকবে বলো? উপসর্গ। 99% ক্ষেত্রে উপসর্গ থাকে কোন সমাসে? অব্যয়ী ভাব সমাসে। শেখা শেষ। বলো অব্যয়ী ভাব কোন পদের প্রাধান্য পায়? পূর্ব পদের প্রাধান্য পায়। পূর্ব পদে কি থাকবে? অব্যয় থাকবে। অব্যয় আমরা ভুলে যাব, কি থাকবে? উপসর্গ থাকবে। এখন উপসর্গ বাংলা কয়টা? 21টা, সংস্কৃত কয়টা? 20টা, ফার্সি কয়টা? 10টা, আরবি 6টা,
ইংরেজি হলো 4টা আর হিন্দি হলো 1টা। এগুলো আমরা লক্ষ্য করো কত বছর দেখে দেখছি, শিখছি, বাট পারি না। এগুলো পড়তে হবে, 21টা উপসর্গ বাংলা পড়তে হবে, এই সংস্কৃত পড়তে হবে, ফার্সি পড়তে হবে, আরবি পড়তে হবে, ইংরেজি, এগুলো তো আমাদের মুখস্থ আছে অনেকগুলো, আরেকবার একটু ঝালাই করে নিতে হবে। তাহলে উপসর্গ প্রধান সমাসকে আমরা বলবো অব্যয়ীভাব সমাস। কোন পদে প্রাধান্য পাবে? পূর্ব পদে প্রাধান্য পাবে। পূর্ব পদে কি থাকবে? অব্যয়। অব্যয় মানে কি থাকবে? উপসর্গ। যেমন লিখবা সবাই উপজেলা, উপজেলা লিখবা জেলার সদৃশ, জেলার সদৃশ মানে জেলা না, জেলার মতো জায়গাকে বলে উপজেলা। তাহলে সবাই একটু বলো তো এখানে কয়টা অংশ? পূর্ব পদে আছে উপ, পর পদে আছে জেলা। তাহলে লক্ষ্য করো জেলা আর উপজেলা কি এক? নো, জেলা হলো জেলা আর উপজেলা মানে জেলার সদৃশ বা জেলার মতো জায়গা, জেলার কি মতো। এখন বলো তো জেলা আছে কোন পদে? পর পদে। আমরা কি উপজেলা, আমরা কি জেলাকে বুঝাইছি? না, জেলার সদৃশ মানে জেলার মতো জায়গা। তাহলে জেলা আছে পরে, আমরা কিন্তু জেলাকে বুঝাই নাই, বুঝাইছি কি? জেলার সদৃশ মানে জেলার মতো। দ্যাট মিন্স তাহলে আর রইল কি? উপ। উপ আছে কোন পদে? পূর্ব পদে। তাহলে পর পদের অর্থ এখানে প্রাধান্য পায় না। জেলা তো জেলা, উপজেলা মানে জেলার সদৃশ। এখন বলো তো এই সদৃশটা আসছে কার জন্য? উপয়ের জন্য। উপ কোন পদ? পূর্ব পদ। পূর্ব পদ প্রধান সমাস অব্যয়ীভাব। কি থাকবে? অব্যয়। ভুলে যাও অব্যয়। কি থাকবে? উপসর্গ। ওয়াও, একটা কি আছে? উপসর্গ আছে। দ্যাট মিন্স এই স্টাইল উপজেলা, উপনদী, উপশহর যত কিছু উপ দিয়ে থাকুক সাধারণত সব ক্ষেত্রেই কি হয়ে যাবে বলো? অব্যয়ীভাব সমাস আছে, ও হয়ে যাবে। ওকে, তাহলে আমরা জেলাকে না বুঝে উপজেলা মানে জেলার মতো জায়গাকে বুঝাইছি। তাহলে এই সদৃশকে বুঝাইছি। সদৃশ আসছে কার জন্য? উপয়ের জন্য। উপ কোন পদ? পূর্ব পদ। ক্লিয়ার? বুঝাইতে পারছি? এই বুঝছো? বুঝছো না বোঝা নাই? ওকে, আমরা যদি বলি উপকূল, উপকূল, কুল আছে কোন পদে? পরপদে। কুল তো কুলই, উপকূল। আচ্ছা, কুল মানে এক্সাক্ট কুল, নদীর কুলকে কুল বলে। আর উপকূলবর্তী অঞ্চল মানে কুলের আশেপাশের অঞ্চল। দ্যাট মিন্স কুল আর উপকূল এক কথা না। কুল তো কুল আর উপকূল মানে কুলের আশেপাশের অঞ্চল, কুলের নিকটের অঞ্চল, কুলের সমীপে। তাহলে আমরা এটা লিখবো উপকূল মানে কুলের সমীপে, কুলের সমীপে। ওকে, এটা তো আমি জাস্ট বুঝানোর জন্য বুঝাচ্ছি। একটু পরে দেখবো উপসর্গ থাকলে উপজেলা, উপনদী, উপশহর, উপবন, এই উপ থাকলে কি দিয়ে দিবা? অব্যয়ীভাব দিয়ে দিবা। ওকে, এগুলো সব একই জিনিস। ওকে, তাহলে লক্ষ্য করো উপকূল। কুল আছে প্রিয় ভাই বোনরা কোন পদে? পরপদে। বলো কুল আছে কোন পদে? পরপদে। পরপদে। তাহলে আমরা কি কুলকে বুঝাইছি? একটু মনোযোগ দেখো। কুল, কুল মানে এক্সাক্ট কুল, নদীর কুল। আর উপকূল মানে কি? নদীর আশেপাশের অঞ্চল। তাহলে কুল আর উপকূল কি কথা না? এক কথা না। তাহলে কুল আছে কোন পদে? পরপদে। কুল আছে কোন পদে? পরপদে। আর তাহলে আমরা কুল দ্বারা কুলকে বুঝাই নাই, আমরা বুঝাইছি কি বলো? উপ। উপ দ্বারা কি বুঝাইছি? কুল তো কুলই, আর উপকূল মানে নদীর কুল। হ্যালো, আমি ক্লাসে, ক্লাসে অনেক পর, আরো 1 ঘন্টা লাগবে। জি জি, সিএনজি নিয়ে চলে যান, গাড়ি আনতে পারবো না। ওকে, হ্যাঁ কি বললাম? উপকূল। তাহলে কুল আছে পরপদে, আমরা কুলকে বুঝাই নাই, বুঝাইছি কোনটা? উপ। উপ মানে সমীপে। লক্ষ্য করো কুল তো কুলে, উপকূল মানে কুলের সমীপে। এই সমীপে মানে কি বলো জানো? নিকটে। সমীপে মানে নিকটে। তাহলে বলো তো আমরা কি কুলকে বুঝাইছি না নিকটেকে বুঝাইছি? কুলের আশেপাশের জায়গাকে বুঝাইছি। আর এই সমীপে আসছে কার জন্য? উপয়ের জন্য। উপ কোন পদ? পূর্ব পদ। পূর্ব পদের প্রাধান্য পাইলে অব্যয়ীভাব সমাস। পূর্ব পদে অব্যয় থাকবে, অব্যয় বলতে উপসর্গ থাকবে। ক্লিয়ার? বুঝছো না বুঝো নাই? এবার আসো, এটা তো আমি বুঝাইছি, বাট এখন থেকে তুমি উপ দেখবা, এই স্টাইলের যত সমাস আসবে সব কি হয়ে যাবে বলো? উপসর্গ দিয়ে সমাস থাকলে 99% ক্ষেত্রে অব্যয়ীভাব হবে। 6 থেকে 7টা উদাহরণ আছে প্রাদি সমাস। প্রাদি ওই 7টা আমি লিখে দিব, এর বাইরে চোখ বন্ধ করে দিবা। উপসর্গ আছে অব্যয়ীভাব, উপসর্গ আছে কি বলো? অব্যয়ীভাব। এবার আসো সবাই লেখো আমরণ। আমরণ। ওয়াও, কি আছে? আছে। তাহলে কি লিখবো? মরণ পর্যন্ত। মরণ পর্যন্ত। আরেকটা কথা মনে রাখবা, এই যে দুইটা কথা, অভাব আরেকটা আছে পর্যন্ত, মনে রাখবো অভাব পর্যন্ত ইকুয়াল টু অব্যয়ীভাব। অব্যয়ীভাব অর্থাৎ
ব্যাস বাক্যে যদি অভাব আসে অথবা পর্যন্ত আসে, এটা একটা শর্টকাট কথা বলে দিলাম, এটা কি হবে? অব্যয়ীভাব সমাস হবে। অভাব আর পর্যন্ত আসলে, তাহলে আমরণ, মরণ পর্যন্ত, পর্যন্ত দেখলে বলবা এটা কি? অব্যয়ীভাব। তারপরে অভাব আসলে কি সমাস? অব্যয়ীভাব। আরো শর্টকাটে বললাম, বলো তো আ একটা কি? উপসর্গ। বলো আ একটা কি? উপসর্গ। এখন অনুরূপ ভাবে বললাম আ জানু, বলো কি বললাম? আ জানু, কি লিখবা? জানু পর্যন্ত। কি পর্যন্ত? বলো জানু পর্যন্ত। পর্যন্ত থাকলে কি হবে বলো? অব্যয়ীভাব। পর্যন্ত থাকলে কি হবে? অব্যয়ীভাব। বললাম আপাদমস্তক। আপাদমস্তক কি বললাম বলো? পা থেকে মাথা পর্যন্ত, নাকি? পা থেকে মাথা পর্যন্ত, পা থেকে মাথা পর্যন্ত, পর্যন্ত আসছে অব্যয়ীভাব। পর্যন্ত আসছে কি হবে বলো? অব্যয়ীভাব। বুঝাইতে পারতেছি? অনুরূপ ভাবে যদি বলি আলুনি, আলুনি কি হবে? লবণের অভাব অথবা নুনের অভাব। অভাব থাকলে কি হবে বলো? পর্যন্ত থাকলে কি হবে বলো? অব্যয়ীভাব হবে। বাবা আলুনি কি হবে? লবণের অভাব। বুঝছো না বুঝো নাই? অনুরূপ ভাবে আমরা যদি বলি গড়মিল, তোমরা অপ্রয়োজনীয় কথা না বলে একটু পড়াশোনা করো, কয়েকজন দেখছি অপ্রয়োজনীয় কথা বলো। গড়মিল, গড় একটা উপসর্গ। আম খাসলা গড় বাজে খয়ের, মনে রাখবা আরবি উপসর্গ 6টি। আম খাসলা গড় বাজে খয়ের, তাহলে গড় একটা উপসর্গ। গড় মিল মানে কি? মিলের অভাব। তো এখানে আমরা দুইটা ট্রিক পাইছি, মিলের অভাব। বলতো এই অভাব দেখলে অব্যয়ীভাব, আবার এই গড় একটা আরবি উপসর্গ, এই আ একটা আরবি উপসর্গ, আ একটা উপসর্গ, আ একটা উপসর্গ। উপসর্গ প্রধান সমাস আমরা কি বলবো? অব্যয়ীভাব। যদি বলি প্রতিদিন, প্রতিদিন, বলো প্রতি একটা উপসর্গ, তাহলে এটাকে আমরা বলবো দিন দিন, প্রতিদিন। অনুরূপ ভাবে আমরা বলবো প্রতিক্ষণ, ক্ষণ ক্ষণ। ওকে। ফি বছর, লিখবা ফি বছর, ফি একটা উপসর্গ। ওকে। বরকম দরকার না, নিম ফি বে বদ, ফার্সি উপসর্গ 10টি। বরকম দরকার না, নিম ফি বে বদ। ওকে, তাহলে ফি বছর লিখবা বছর বছর। ফি বছর মানে কি লিখবা বলো? বছর বছর। ফি বছর কি লিখছো? বছর বছর লিখছো সবাই? অনুরূপ ভাবে আমরা যদি বলি আ কণ্ঠ, এখন তো তোমরা পারবা। আ কণ্ঠ মানে কি বলো? কণ্ঠ পর্যন্ত। বলো আ কণ্ঠ কি বলবো? কণ্ঠ পর্যন্ত। এখন আমি যদি এরকম বলি আরক্তিম, আরক্তিম, আরক্তিম লিখবা ঈষৎ রক্তিম। ঈষৎ মানে কিছুটা রক্তিম, খুব পরীক্ষা আসার মতো। লিখবা আরক্তিম, লিখবা ঈষৎ রক্তিম, আরক্তিম। যদি বলি আনত, অনুরূপ ভাবে যদি বলি আনত কি বলবো? ঈষৎ নত, ঈষৎ নত, কিছুটা নত। মুখস্থ রাখবা আরক্তিম, ঈষৎ রক্তিম, আনত, ঈষৎ নত। ওকে, তাহলে এগুলো যদি একবার একটু করে দেখো তাহলে তো হয়ে যাবে, একবার করে দেখলে হয়ে যাবে। ওকে, আমরা যদি বলি বেহায়া, বেহায়া কি লিখবা? বে একটা ফার্সি উপসর্গ। বরকন দরকার না, নিমফি বে বদ, বে ফার্সি উপসর্গ। তাহলে হায়ার অভাব, বলো বেহায়া। হায়ার অভাব, কার অভাব বলো? হায়ার অভাব। বেহায়া মানে কি বলো তো? হায়ার অভাব। ওকে, পারা যাচ্ছে? পারা যাচ্ছে বলো? পারা যাচ্ছে? অনুরূপ ভাবে আমরা যদি বলি নিরামিষ, নিরামিষ কি লিখবা? আমিষের অভাব, আমিষের অভাব। 99% ক্ষেত্রে উপসর্গ এই নির একটা উপসর্গ, বে একটা উপসর্গ। উপসর্গ অভিভাব সহমাস চেনার একদম শর্টকাট উপায় হলো কি দেখবা বলো? উপসর্গ দেখবা। কি দেখবা? উপসর্গ দেখবা। ওকে, মনে থাকবে? ওকে, এখন আমরা যদি বলি প্রতিবাদ, প্রতি একটা উপসর্গ। প্রতিবাদ, প্রতি একটা উপসর্গ। ওকে, তাহলে লিখবা বিরুদ্ধবাদ। প্রতিবাদ মানে বিরুদ্ধবাদ। প্রতিবাদ মানে কি বলো? বিরুদ্ধবাদ। এখন অনুরূপ ভাবে যদি আমি বলি প্রতিকূল, তাহলে কি হবে? বিরুদ্ধকুল, বিরুদ্ধকুল। প্রতিকূল মানে কি বলো? বিরুদ্ধকুল। দুই একটা মুখস্থ রাখতে হবে। উত বেল, এই উতের এটার মধ্যে উত আছে, উত, উত, উত একটা উপসর্গ। উত বেল লিখবা বেলাকে অতিক্রান্ত, মুখস্থ করবা বেলাকে অতিক্রান্ত। উত বেল, বেলাকে অতিক্রান্ত। দুই চারটে একটু বারবার মুখস্থ করবা, ভেতরে উপসর্গ আছে। ওকে, অতি মানব লিখবা মানবকে অতিক্রান্ত, মানবকে অতিক্রান্ত।
অতি মানব, কি বললাম? মানবকে অতিক্রান্ত, অতি মানব লিখবা, মানবকে অতিক্রান্ত। মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার মতো ব্যতিক্রম লিখবা যথারীতি, উপসর্গ দেখা যায় না, তাই না? মুখস্থ করবা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যথারীতি লিখবা রীতিকে অতিক্রান্ত, রীতিকে অতিক্রান্ত, যথারীতি। কি বললাম? রীতিকে অতিক্রান্ত লিখবা উচ্ছৃঙ্খল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেগুলো পরীক্ষা আসবে সেগুলো লিখে দিচ্ছি। উচ্ছৃঙ্খল লিখবা শৃঙ্খলাকে অতিক্রান্ত, শৃঙ্খলাকে অতিক্রান্ত, উচ্ছৃঙ্খল, শৃঙ্খলাকে অতিক্রান্ত। ওকে, প্রায় আমি যা লিখে দিব এগুলো যদি পড়ো তাইলে হয়ে যাবে। লিখবা অনুধাবন, অনু, অনু শব্দটা আসলে পশ্চাৎ চলে আসবে, অনুধাবন লিখবা পশ্চাৎ ধাবন, পশ্চাৎ ধাবন। তাহলে অনু আসলে কি বলবা? পশ্চাৎ ধাবন। অনুরূপ ভাবে যদি বলি অনুগমন, অনুগমন লিখবা পশ্চাৎ গমন। পরীক্ষা যা আসবে সব তোমার খাতায় থাকবে। পশ্চাৎ গমন, প্রত্যেকটা স্ট্রাকচারের একটা দুইটা আমি লিখে দিচ্ছি। অনুগমন, পশ্চাৎ গমন। ওকে, লিখতেছ সবাই? নিরুৎসাহ, নিরুৎসাহ তাহলে কি হবে? নির একটা উপসর্গ, অনু একটা উপসর্গ, অনু উপসর্গ লিখবো উৎসাহের অভাব। অভাব থাকলে কি হবে? অবৈভাব। অভাব থাকলে কি হবে? অবৈভাব। বলো অভাব থাকলে অনুরূপ, অনুরূপ মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার মতো। অনুরূপ লিখবা রূপের সদৃশ, মোস্ট ইম্পর্টেন্ট, রূপের সদৃশ। অনুরূপ লিখবা রূপের সদৃশ। অনুতাপ, অনুতাপ লিখবা পশ্চাৎতাপ, পশ্চাৎতাপ। এই অনুটা একটু ব্যতিক্রম। অনুরূপ, রূপের সদৃশ মুখস্থ রাখবা। ক্লিয়ার? লেখা হয়েছে, প্রায় শেষ, প্রায় শেষ। ওকে, আমরা অব্যয়ীভাব আর পড়া লাগবে না, অব্যয়ীভাবের আর কোনো প্রকার নাই। এটুকু এনাফ এবং এখান থেকে কমন আসবে, এটুকু এনাফ এবং এখান থেকে কমন আসবে, মনে থাকবে। আমরা যদি বলি আজন্ম, আ একটা উপসর্গ, আজন্ম কি হবে বলো? জন্ম পর্যন্ত, জন্ম পর্যন্ত। ওকে, যদি বলি আ সমুদ্র হিমাচল, আ সমুদ্র হিমাচল, হিমাচল লিখবা সমুদ্র থেকে হিমাচল পর্যন্ত, সমুদ্র থেকে, সমুদ্র থেকে হিমাচল পর্যন্ত, হিমাচল পর্যন্ত। আর সমুদ্র হিমাচল, সমুদ্র থেকে কি পর্যন্ত? হিমাচল পর্যন্ত। মোস্ট ইম্পর্টেন্ট, পরোক্ষ, ব্যতিক্রম মুখস্থ করে রাখবা। পরোক্ষ লিখবা অক্ষীর অগোচরে, অক্ষীর অগোচরে, অগোচরে, পরোক্ষ। এমন রাখবে এই পরোক্ষের মধ্যে পর একটা উপসর্গ। ওকে, মনে থাকবে এই পর্যন্ত? ক্লিয়ার? শেষ। কি শেষ বলো? আমাদের শেষ হলো অব্যয়ীভাব সমাস। প্রিয় ভাই বোনেরা, যদি একটু জানতে চাও, যদি একটু পড়তে চাও, যদি একটু ভালোভাবে বুঝতে চাও, তাহলে কিন্তু তোমাকে একটু সময় দিতে হবে। প্রত্যেকটা সমাস আমি এভাবে ডিটেলস পড়াবো। তোমাদের তো একটা সমস্যা আছে, তোমরা ভাইরালের দিকে যাও, তোমরা হাসি ঠাট্টা মজা ফান ভাইরাল গল্প তারপরে অ্যাডাল্ট গল্প তোমরা শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছো বাংলা শিক্ষকের কাছে। বাট যদি একভাবে একবার চিন্তা করো, চোখ বন্ধ করে বলো, কেন এসেছি? আমার বাবা আমার মা আমার প্রতি কি স্বপ্ন দেখছে? তারা যে 18 বছর আমাকে নিয়ে স্বপ্ন দেখছে, 18 বছর আমাকে দিয়ে যাচ্ছে। বাবা মা নিজেরা অনেক বেশি কষ্ট করে আমাদেরকে এই পর্যায়ে নিয়ে এসেছে। তুমি যখন বাবা হবা, তুমি যখন মা হবা, তার আগ পর্যন্ত তাদের এই কষ্ট দুঃখ, তোমাকে এই পর্যন্ত নিয়ে আসতে তাদের যে কত কষ্ট হয়েছে, কত পরিশ্রম, কত দিন রাত না ঘুমিয়ে না খেয়ে এই পর্যন্ত এসেছে। তুমি ভাবো তোমার বাবার অনেক টাকা আছে, বাট তুমি ছোটবেলায় তোমার মাকে যতটা জ্বালিয়েছো, তাকে যতদিন ঘুমাইতে দাও নাই, তোমার সব ধরনের টেক কেয়ার করতে তার যে কত কষ্ট হয়েছে, অথচ সেই মা বাবা আমাদের কাছকে কিছু বললে আমাদের খারাপ লাগে, আমরা মেনে নিতে পারি না, মনে হয় যে তারা আমাদের শত্রুতে পরিণত হয়েছে। প্লিজ প্রিয় ভাই বোনেরা, আমরা বাঁচবো কয়দিন? অলরেডি অনেক দিন হয়েছে। তো তোমার জীবনটায় যদি তোমার বাবা মাকে খুশি রাখতে না পারো, তোমার কাজ কৃতকর্মে তোমার
পড়াশোনার মাধ্যমে অন্তত পক্ষে যদি বাবা মাকে খুশি না রাখতে পারো, তাহলে এই জীবন দিয়ে আমার কি হবে? তো প্রত্যেকে একটা কথা বলি, আজ থেকে 18 বছর, 19 বছর, 20 বছর আগে তুমি যখন জন্ম নিয়েছ, তোমার বাবা মা তোমাকে দেখে অনেক স্বপ্ন দেখেছে, আমার একটা অবলম্বন হয়েছে, আমার ছেলে, আমার মেয়ে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, অর্থনীতিবিদ হবে, আমার ছেলে লয়ার হবে, আমার ছেলে, আমার মেয়ে ভবিষ্যতে আমাকে দেখবে। অনেক বাবা মার দেখার দরকার হবে না, বাট তাদের শেষ বয়সে একটু তাদের পাশে থেকে তাদেরকে একটু সাহস দিবা, তাদের একটু টেক কেয়ার করবা। ওই রকম জায়গায় যাওয়ার জন্য হলো তোমাকে একটু পরিশ্রম করতে হবে। আমি জাস্ট এটা বললাম, হয়তো আমার কাছে শুনতে ভালো লাগবে না, তোমার বাবা মা যে তোমার জন্য কত পরিশ্রম করেছেন তার কোনো হিসাব নেই। তুমি যখন বাবা হবা, মা হবা, তুমি তোমার সন্তানকে এতটুকু পরিমাণ দিতে পারবা না যতটা তোমার বাবা মা তোমাকে দিয়েছেন। এখন যা চাও তাই দিচ্ছেন, দ্যাট মিনস তাদের কষ্ট হয় না, অনেক কষ্ট হয়। তো প্রিয় ভাই বোনেরা, আমরা একটা সুন্দর স্বপ্ন দেখে এইচএসসিতে একটা ভালো রেজাল্ট করে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে চান্স পেয়ে ক্যারিয়ার গড়ে বাবা মার স্বপ্ন পূরণ করব, তাদেরকে ভালো রাখার চেষ্টা করব। তারা তুমি যে 7 বছর তাদেরকে দিবা, এইটাই তাদের আনন্দ না। তারা বলবে আমার সন্তান মানুষ হয়েছে, আমার ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, আমার ছেলে রুয়েটে পড়ে, আমার ছেলে বুয়েটে পড়ে। এই টাইপের স্বপ্নগুলো যখন তারা আদার্স মানুষদের সাথে শেয়ার করবে, এইটাই হলো তাদের ভালো লাগা। তো সবাই একটু মনোযোগ দাও। তোমাকে টিচার গল্প শোনাবে, ফান করবে, অ্যাডাল্ট কথাবার্তা বলবে, টিচারের প্রেমে পড়ে যাবা, এগুলো কেন ভাই? এগুলো করাই যাবে না। তুমি এখন রিলেশন করো কার সাথে, এগুলো করাই যাবে না। কারণ তুমি যদি এগুলো কন্টিনিউ করো, তোমার লাইফটা শেষ। আর মানুষের জীবনে আল্লাহ বারবার বড় হওয়ার সুযোগ দেয় না, বারবার অল্প কয়েকবার দেয়। তুমি যদি কাজে লাগাইতে পারো, প্রপার টাইমিং যদি না বুঝো, তোমার যদি টাইম সেন্স না থাকে, তাহলে তুমি পদে পদে ভুগবা, রাস্তায় রাস্তায় ভুগবা। জাস্ট বললাম, একটু মনোযোগ দাও, পড়াশোনা করো, যিনি পরিশ্রম করে পড়ায় তার কথায় মনোযোগ দাও। ওকে, এবার আসো স্টার। বহুব্রীহি সমাস, বহুব্রীহি সমাস কি সমাস বলো? বহুব্রীহি সমাস। সবাই মনোযোগ দাও। লিখবা তৃতীয় অথবা অন্য পদের প্রাধান্য পাবে, অন্য পদের প্রাধান্য পাবে, তৃতীয় অথবা অন্য পদের প্রাধান্য পাবে, তৃতীয় অথবা অন্য পদের প্রাধান্য পাবে। তৃতীয় পদ বলতে আমরা তো জানি সমস্ত পদে কয়টা পদ থাকে, দুইটা, একটা পূর্ব পদ, একটা পরপদ। উভয় পদের প্রাধান্য পাইলে দ্বন্দ্ব সমাস। আর কি বলেছি? পূর্ব পদের প্রাধান্য পাইলে অব্যয়ভাব সমাস। আর এই বহুব্রীহি সমাস হলো সমস্ত পদে যতটা পদ আছে, পূর্বপদ পরপদ কাউকে না বুঝায় যদি তৃতীয় কোনো পদের প্রাধান্য পায়, তার নাম হলো বহুব্রীহি সমাস। অর্থাৎ সমস্ত পদে যা লেখা থাকবে তাদেরকে না বুঝায়া অন্য কাউকে বুঝাবে। লিখবা ব্যাস বাক্যে যার আসবে, ব্যাস বাক্যে যার আসবে, ব্যাস বাক্যে কি আসবে? যার আসবে। তাহলে লক্ষ্য করো, তৃতীয় অথবা অন্য পদের প্রাধান্য পাবে, ব্যাস বাক্যে কি আসবে? যার আসবে। তার নাম কোন সমাস বলো? তার নাম হলো বহুব্রীহি সমাস। তার নাম হলো কি সমাস বলো? বহুব্রীহি সমাস। তাহলে লক্ষ্য করো, আমরা যদি এরকম বলি, ছোটবেলা থেকে পড়েছি, লিখবা 80-20, 80-20। লক্ষ্য করো, 80 হলো দাঁত, 80 হলো দাঁত, আর পরে আছে 20। ওকে, দাঁত আছে, পরে আছে 20। বাট এটার ব্যাস বাক্য আমরা এইভাবে ছোটবেলা থেকে মুখস্থ করেছি, 80-তে 20 জার, 80-তে 20 জার। বলতো কার 80-তে 20 আছে? সাপের 80-তে 20 আছে। 80 মানে দাঁত, 20 তো 20। পূর্ব পদে আছে দাঁত, পরপদে আছে 20। ব্যাস বাক্য লিখলাম 80-তে 20 জার। 80-20 বলতে আমরা কাকে বুঝি বলো? সাপকে। এখন বলো তো, সাপ কি পূর্ব পদে ছিল? না। পরপদে ছিল? না। পূর্বপদে কি ছিল? দাঁত। পরপদে কি ছিল? 20। বাট দাঁত এবং 20 কাউকে না বোঝায় আমরা কাকে বোঝাইলাম? সাপকে। সাপ কোন পদ? অন্য পদ। সাপ কোন পদ? আমরা বলি আমি ফার্স্ট পারসন, তুমি সেকেন্ড পারসন, যে অনুপস্থিত তাকে বলো থার্ড পারসন। মানে অন্য কাউকে বোঝাইলে আমরা ধরে নিলাম থার্ড পারসনকে বোঝাইছে, অর্থাৎ তৃতীয় কোনো পদের প্রাধান্য পাইছে। যদি তৃতীয় কোনো পদের প্রাধান্য পায় বা অন্য কাউকে বোঝায়, তার নাম বহুব্রীহি সমাস। তার নাম কি সমাস? বহুব্রীহি সমাস। ওকে, যেমন আমরা বলতে পারি বহুব্রীহি। বহু মানে অনেক, বহু মানে কি? অনেক। আর ব্রীহি মানে ধান, অনেক ধান। আর আমরা ব্যাস বাক্য লিখলাম বহুব্রীহি জার। তাহলে আমরা বুঝাইছি বহুব্রীহি মানে অনেক ধান আছে যার, এইরকম একটা ব্যক্তিকে বুঝাইছি, এরকম একটা ধনাঢ্য ব্যক্তিকে আমরা বহুব্রীহি বলি।
তাহলে বহু মানে অনেক, ব্রীহি মানে ধান, বাট বহুব্রীহি বলতে আমরা একটা ব্যক্তিকে বুঝাইছি, ধনাঢ্য ব্যক্তিকে বুঝাইছি, যার অনেক ধান আছে, ওই ব্যক্তিটাকে বুঝাইছি। তাহলে পূর্বপদ পরপদ কাউকে না বুঝাই তৃতীয় কোন পদকে বুঝাইলে আমরা সেটাকে বলবো কি সমাস বলো? আমরা সেটাকে বলবো বহুব্রীহি সমাস। বলো আমরা সেটাকে কি বলবো? বহুব্রীহি সমাস। ওকে, এবার আসো আমরা যদি এরকম বলি, লক্ষ্য করো, নিঃসন্তান, নিঃসন্তান। ওকে, নিঃসন্তান। লক্ষ্য করো এখানে নাই আছে এবং এখানে সন্তান আছে, তাহলে এখানে পূর্বপদে নাই, নি পরপদে সন্তান, বাট আমরা এখানে ব্যাস বাক্য লিখলাম নেই সন্তান যার, নেই সন্তান যার। তাহলে যার সন্তান নাই ওই ব্যক্তিটাকে আমরা বলছি নিঃসন্তান। তাহলে নেই কেউ বোঝাই নাই, সন্তানকে বোঝাই নাই, বুঝাইছি একটা ব্যক্তিকে যার কোনো সন্তান নাই। তাহলে এই ব্যক্তিটা পূর্বপদ ছিল না, পরপদ ছিল না, পূর্বপদ পরপদ কাউকে না বুঝাইয়া অন্য একটা পদকে বুঝাইছি, সেটাকে আমরা বলবো কি সমাস বলো? বহুব্রীহি সমাস। যেমন নীলকণ্ঠ, নীলকণ্ঠ, নীলকণ্ঠ। আমি তুমি বলবা নীল যে কণ্ঠ, নো, নীলকণ্ঠ বলতে আমরা কাকে বুঝি জানো? নীলকণ্ঠ বলতে আমরা শিবকে বুঝি, শিবের একটা উপাধি হলো নীলকণ্ঠ, তাহলে শিবকে বুঝি, তাই আমরা কি বলবো? নীলকণ্ঠ যার, নীলকণ্ঠ যার। এই নীলকণ্ঠ বলতে আমরা কাকে বুঝি বলো? শিবকে বুঝি, শিবের একটা উপাধি। ওকে, কিন্তু দেবতা যে শিব আছে তার একটা উপাধি হলো নীলকণ্ঠ, তাহলে নীলকণ্ঠ, নীল যে কণ্ঠ তাকে বলাই না। আমরা যদি বলতাম নীলপদ্ম, নীলপদ্ম মানে কাকে বুঝাইছে? পদ্মকে বুঝাইছে। পদ্মটা কেমন? নীল, তাহলে এটা এটা কর্মধারয়, এটা কি বলো? কর্মধারয় সমাস। নীলপদ্ম এটা কর্মধারয় সমাস, কিন্তু নীলকণ্ঠ বহুব্রীহি সমাস। আমি আবার বলছি, নীলপদ্ম এটার ব্যাস বাক্য হলো নীল যে পদ্ম, মানে পদ্মটাকে বুঝাইছি, পদ্মটা কেমন? নীল। কোন একটা শব্দ যদি আরেকটা শব্দের দোষ গুণ বোঝায় তখন সেটা বহুব্রীহি সমাস হয়, বাট এখানে নীলকণ্ঠ কণ্ঠকে বোঝায় নাই। নীলকণ্ঠ বলতে আমরা কাকে বুঝাইছি? শিবকে। তৃতীয় কোন পদকে, তৃতীয় পদের প্রাধান্য পাইলে কোন সমাস হবে বলো? তৃতীয় পদের প্রাধান্য পাইলে কি হবে? বহুব্রীহি সমাস হবে। ইয়েস, তৃতীয় পদের প্রাধান্য পাইলে কোন সমাস হবে? বহুব্রীহি সমাস হবে। হোয়াটস রং? ওকে, এবার আসো আমরা আরেকটু লিখছি, লক্ষ্য করো, লিখবা দশানন। আমরা সংখ্যা দেখলে, অনেক শিক্ষক আমাদেরকে পড়িয়েছেন, সামনে সংখ্যা দেখলে বলবা ওয়াও দিস ইজ দ্বিগু সমাস, কিন্তু নো, সামনে সংখ্যা থাকলে বহুব্রীহি সমাস হইতে পারে। কারণ সংখ্যা দ্বারা যদি এমন কিছু সংখ্যায় যা লেখা আছে তাকে না বুঝায় অন্য কাউকে বুঝায় তাহলে সেটা বহুব্রীহি, আর যদি সংখ্যা দ্বারা যা লেখা আছে তাকেই বুঝায় তাইলে দ্বিগু। এই চৌরাস্তা মানে চারটা রাস্তা, এটা দ্বিগু সমাস। দশানন মানে এটা কি? এটা অন্য কিছু, রাবণকে বুঝাইছে, লিখবা দশ আনন যার। আনন মানে 10 মাথা বিশিষ্ট এমন কোনো কিছু। তার এখন বলো তো দশানন বলতে আমরা কাকে বুঝাইছি? বলো দশানন বলতে কাকে বুঝায়? যার 10 মাথা আছে, 10 হাতে এরকম আছে না 10 মাথাওয়ালা, তাহলে এটাকে আমরা বলবো রাবণের, রাবণকে বুঝায়। কাকে বুঝায়? রাবণ। তাহলে পূর্ব পদে আছে 10, পরপদে আছে আনন, মানে আমরা মাথা বলতে পারি। ওকে, তাই না? নাকি হাত, যাই হোক মাথাই হতে পারে। তাহলে 10 কেও বুঝাই না, মাথাকেও বুঝাই না, বুঝাইছি কাকে? যার 10 মাথা আছে। 10 আনন যার, কার 10 আনন আছে, কার 10 মাথা আছে? রাবণের 10 মাথা আছে। তৃতীয় কোন পদের প্রাধান্য পাইছে, তৃতীয় কোন পদের প্রাধান্য পাইলে আমরা তাকে বলবো বহুব্রীহি সমাস। লক্ষ্য করো, আমরা তাকে বলবো বহুব্রীহি সমাস। যেমন হাতা হাতি, হাতা হাতি, এরকম ক্রিয়াপদের দ্বিরুক্তি দ্বারা বহুব্রীহি সমাস, এটাকে বলে ব্যতিহার বহুব্রীহি। যাই হোক, এগুলো আমরা পরে পড়াবো। হাতাহাতি লিখবা হাতে হাতে যে লড়াই, যে লড়াই। তাহলে হাতাহাতি বলতেন, হাতাহাতিকে না বুঝাই আমরা লড়াইকে বুঝাইছি, তৃতীয় পদের প্রাধান্য পাইছে। এরকম হাতাহাতি, মারামারি, কোলাকুলি, ঠেলা ঠেলি, ধাক্কা ধাক্কি, যা কিছু আছে, আরো কিছু বলো, কোলাকুলি বলো, যে এরকম যদি ক্রিয়া দুইটা থাকে এগুলো সব বহুব্রীহি সমাস। বলো এগুলো এই স্টাইলে পড়লে কি সমাস বলবো? বহুব্রীহি সমাস বলবো। উন্ন নাভ লিখবো, উন্ন নাভ। উন্ন নাভ বলতে উন্ন, উন্ন একটা মানে সুতা, লিখবো উন্ন নাভিতে যার। ওয়াও, এটা আবার কি? উন্ন নাভিতে যার, উন্ন মানে সুতা। কার নাভিতে, কোন প্রকার নাভিতে সুতা আছে, সুতা দিয়ে কারা ঘর বানে? তাহলে উন্ন নাভ বলতে আমরা মাকড়সাকে বুঝি। কাকে বুঝি বলো? মাকড়সা, মাকড়সা। ওয়াও,
মাকড়সাকে বুঝি। তাহলে বলতো অন্য মানে সুতা, নাব মানে নাবিকে ইন্ডিকেট করেছে, বাট অন্য নাব বলতে আমরা কাকে বুঝি? মাকড়সাকে বুঝি। দ্যাট মিন্স পূর্বপদ পরপদ কাউকে না বুঝে আর তৃতীয় কোন পদের প্রাধান্য পাইলে আমরা তাকে বলবো কি সমাস? বলো বহুব্রীহি সমাস। কি সমাস? বহুব্রীহি সমাস। তুমি অনেকগুলো লোকের মধ্যে গিয়ে একটা লোককে ইন্ডিকেট করাচ্ছ, এরকম বললাম মাথায় টুপি। কি টুপি? মাথায় টুপি। আমি বললাম কাকে? কোন লোকটা? তুমি বললা ভাইয়া ওই যে মাথায় টুপি। দ্যাট মিন্স ওই মাথাকেও বোঝাই নাই, টুপিকেও বোঝাই নাই, যেই ব্যক্তির মাথায় টুপি আছে ওই ব্যক্তিটারে চিনাইছো, রাইট? দ্যাট মিন্স তাহলে মাথায় টুপি মানে কি জানো? মাথায় টুপি যার। মাথায় টুপি এর ব্যাস বাক্য হলো মাথায় টুপি যার। মাথায় টুপি যার। তাহলে লক্ষ্য করো, যদি এইরকম স্টাইলে কোনো বাক্য থাকে, হাতে মোবাইল যার, মাথায় কেপ যার, গলায় গামছা যার, তারপরে বললাম গায়ে জামা যার, চোখে চশমা যার, মাইন্ডেড, যতই রকম উদাহরণ থাকবে সব বহুব্রীহি সমাস। যদি কোনো ব্যক্তির অধীনে কোনো কিছু থাকে, যদি র যুক্ত না থাকে, কি যুক্ত না থাকে, র না থাকে, তাইলে অলওয়েজ সবকিছু কি হবে বলো? এগুলো সব বহুব্রীহি সমাস হবে। আর যদি বলতাম চোখের চশমা, র দিয়ে বললাম চোখের, তাহলে বলতে হবে চোখের জন্য চশমা, মাথার টুপি, মাথার জন্য টুপি, পায়ের জন্য জুতা, ষষ্ঠী তৎপুরুষ, সরি চতুর্থী তৎপুরুষ, জন্ম আসলে চতুর্থী তৎপুরুষ। এবার আসো, আর যদি এরকম বলো মাথায় টুপি যার, বহুব্রীহি সমাস, গায়ে গামছা যার, বহুব্রীহি সমাস, হাতে কলম যার, বহুব্রীহি সমাস, হাতে হারিকেন যার, বহুব্রীহি সমাস, মাথায় টুপি যার, কি সমাস বলো? বহুব্রীহি সমাস। এই স্টাইল থাকলে কি বলে দিবা? বলো বহুব্রীহি সমাস। সবাই কি বুঝতে পারতেছো? জি ভাইয়া সব পানি ইনশাআল্লাহ। জাস্ট এটাই বললাম তুমি জীবনে কারোর সাথে এরকম দেখা হয় না যে তোমাকে এত পরিশ্রম করে বাংলা পড়াইবে। তুমি যখন লাইফ সচেতন হবা, ক্যারিয়ার সচেতন হবা, তুমি কিন্তু একদিন না একদিন এই সুফিয়ান সজীব ভাইয়ের কাছে আসবা। কারণ যখন দেখবা ফানে মজা কাজ হয় না, ফান কোনো লাইফ না, জোকস কোনো ব্যাপার লাইফ না, শুধু পড়াশোনাটাই লাইফ, অনলাইনে বসে টাইম নষ্ট করা কোনো লাইফ না। একজন টিচার 2 ঘন্টা পড়াইবে, পড়ানোর পরে যখন খাতা খুলে দেখবা যে অনেক কিছু পড়ছো, তখন একটা আত্মতৃপ্তি আসবে, মানসিক শান্তি আসবে। আর এইরকম শান্তি দেওয়ার জন্য সব মানুষ দেয় না, সব মানুষ পরিশ্রম করে না। বা মানে এই যে পরিশ্রম করি স্টুডেন্টদেরকে যে এত বেশি শিখাই, এই বেশি শেখানোর পেছনে অনেক যুক্তি আছে, অনেক কারণ আছে। মানে জীবনে যা কিছু চেয়েছি সবকিছুই পেয়েছি শুধু স্টুডেন্টের ভালোবাসার কারণে। ওকে, দ্যাটস ওয়াই স্টুডেন্টকে এত বেশি ভালোবাসি, এত বেশি তাদেরকে পাত্তা দেই। ওকে, আমার যে লাস্ট ইয়ার আমরা প্রায় 8000+ স্টুডেন্টকে সাপোর্ট দিয়েছি অ্যাডমিশন টেস্টে। ওকে, তো মেজরিটি যত স্টুডেন্ট মেসেজ দিয়েছে, আমি চেষ্টা করেছি, আমি যখন অফিসে থাকি, নিজের কাজ করি, বিজনেস কাজ করি, আমি স্টুডেন্টগুলোকে মেসেজের রিপ্লাই দিতে আমি এইভাবে চিন্তা করি, একটা স্টুডেন্টের একটা উত্তর দিলে হয়তো সে খুশি হবে, হয়তো তার আগ্রহ অনেক বেড়ে যায়। যদি আমি তাকে জীবনে কোনোদিন দেখবো না, বাট সে মনে করে এই সুফিয়ান সজীব ভাই আমার একটা প্রশ্নের উত্তর দিয়েছে, ইনি যা বলবে আমি তা শুনবো। শুধু অনেস্টলি বললাম, এই কথার জন্য শুধু স্টুডেন্টকে এতটুকু সাপোর্ট দিয়ে এতটুকু স্বপ্ন দেখাই। তুমি পারবা, তোমাকে পারতে হবে। জীবনে অনেক সময় নষ্ট করেছ, আর সময় নাই জীবনের জন্য, নিজের জন্য, ভালো কিছু খাওয়ার জন্য, ভালো একটা চাকরির জন্য, বাবা মাকে ভালো রাখার জন্য তোমাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে। জীবনে এগিয়ে যাওয়ার জন্য, মানুষের পাত্তা পাওয়ার জন্য অনেক বেশি পড়াশোনা করতে হবে। মনে রাখবা, শুধু পড়াশোনা দিয়ে তুমি জীবনে আগে যাবা। জীবনে দুনিয়াতে আর এত সস্তা জিনিস নাই যেটা দিয়ে তুমি অনেক বড় হইতে পারবা। শুধু পড়াশোনা উইদাউট এনি ইনভেস্ট অনেক বড়। যেমন আমি বিজনেস করছি, রিয়েল এস্টেট বিজনেস, কোটি কোটি টাকা ইনভেস্ট, বাট তুমি পড়াশোনার যদি করো ভালোভাবে, শুধু পড়াশোনা করে জীবনে অনেক কিছু করে ফেলতে পারবা। বাট তোমার পড়াশোনা নাই, কিছুই করতে পারবা না। ওকে, জাস্ট নেক্সট আমরা কি বললাম? মাথায় টুপি, তাহলে কি বলবা? মাথায় টুপি যার। অনুরূপ ভাবে আমরা যদি বলি, লক্ষ্য করো, একটা কথা লেখো, চৌচালা। দুইটা কথা এরকম, একটা হলো কি, এটা লিখবা না, চৌচাল, সাইড দিয়ে নষ্ট করবা, হ্যাঁ সরি, চৌচাল। লক্ষ্য করো, চৌচাল এক কথা, এটা সাইডে লিখবা, এই চৌচালটা সাইডে লিখবা। ওকে, সাইড নোট দেওয়া ঠিকবা, তাহলে পাশাপাশি লিখে রাখলে সহজ হবে। চৌচাল মনে রাখবা, চৌচাল এক কথা, চৌচাল আরেক কথা। গ্রাম এলাকায় যারা থাকো তারা মনে রাখবা, দেখবা
গ্রাম এলাকায় আমরা জানি থাকি, তারা আমরা চিনি চৌচালা মানে একটা ঘর যার কয়টা চাল আছে, 4টা চাল আছে। দোচালা একটা ঘর, দেখবেন 2 চালকে বুঝাই না, 4 চালকে বুঝাই না, কাকে বুঝাইছি? ঘরকে। বাট বাট চৌরাস্তা, বলো তো চৌরাস্তা। চৌরাস্তা মানে তুমি 7 রাস্তায় যাবা। আমি ক্লাস নিতে যাইতাম বগুড়া, এক জায়গায় রাস্তার নাম ছিল 7 মাথা। 7 মাথা কি মানে তোমাকে বললাম 7 মাথায় আসো, তুমি যদি 3 মাথায় গিয়ে বসে থাকো তোমাকে কি খুঁজে পাওয়া যাবে? 7 মাথা মানে 7টাই মাথা, এটা দিগু। চৌরাস্তা মানে 4টা রাস্তা, এটা দিগু। চৌচাল মানে 4টা চাল, এটা দিগু। বাট চৌচালা এটা আর 4টা চাল না, এটা একটা ঘর, অন্য কিছুকে বুঝাইছে। দেখো শুরুতে 4 আছে, এখানে চাল আছে, বাট আমরা বুঝাইছি 4 চাল যার, 4 চাল যার অথবা আছে যার। কার আছে বলো? ঘরের আছে। কার আছে? ঘরের। পূর্ব পদে আছে চৌ মানে 4 আর আছে এখানে চাল। 4 কেও বুঝাই নাই, চাল কেও বুঝাই না, কাকে বুঝাইছি? ঘরকে। ঘর মানে হলো তৃতীয় পদ, আর তৃতীয় পদ মানে হলো কি সমাস বলো? বহুব্রীহি সমাস। আর যদি বলতাম চৌচাল মানে কি? কয়টা চাল? 4টা চাল। লিখতে হবে 4 চালের সমাহার। 4 চালের সমাহার। ছোটবেলায় শিক্ষকরা পড়াইছিল সমাহার দেখলে দিগু বলবা। আরে বোকা, জীবনে কি সমাহার দেয়া থাকে? না। তুমি যখন বুঝবা এটা চালকে বুঝাইছে কয়টা চাল? 4টা চাল। দ্যাট মিন্স পরপদের প্রাধান্য পাইছে প্রথমে সংখ্যা, এটা দিগু। এই সমাসে সমাহার আসবে। আর চৌচাল মানে ঘরকে বুঝাইছে, তৃতীয় পদকে বুঝাইছে। এখানেও সংখ্যা আছে, বাট এটা দিগু হয় নাই, এটা বহুব্রীহি হয়েছে। বলো এটা কি হয়েছে? বহুব্রীহি হয়েছে। ওকে, তাহলে এবার আসো। তাহলে অনুরূপ ভাবে আমরা যদি বলি এরকম, লক্ষ্য করো, আমরা যদি বলি এরকম যে তে পায়া লিখবা 3 পা যার, 3 পা যার। অনেক টেবিল থাকতে পারে, ডায়াস থাকতে পারে, কয় পা থাকতে পারে? 3 কে বোঝায় না, পা কে বোঝায় না, 3 পা যার। তাহলে কার আছে 3 পা বলো? টেবিলের থাকতে পারে। বলে না ঘরের মেঝেতে একটা তে পায়া ছিল, ঘরের মেঝেতে একটা কি ছিল? তে পায়া ছিল। ওকে ওকে, তাহলে টেবিলকে বুঝাইছে। তৃতীয় কোন পদকে বোঝাইলে আমরা সেটাকে কি বলবো? বহুব্রীহি সমাস। বলো তৃতীয় পদকে বোঝাইলে আমরা সেটাকে কি বলবো? বহুব্রীহি সমাস। লিখবা বউ ভাত। বউ ভাত। এই দুনিয়াতে কোনো ভাতের নাম আছে বউ ভাত? না। তাহলে আমরা কি বলবো বলো? বউ ভাত বলতে কি বলতে চাইতে পারি? লিখবা বউ ভাত পরিবেশন। পরিবেশন করে যে অনুষ্ঠানে। বউ ভাত পরিবেশন করে যে অনুষ্ঠানে। তাহলে বউকেও বুঝাই না, ভাতকে বুঝাই না, বউ ভাত বলতে একটা অনুষ্ঠানকে বুঝাইছি। ক্লিয়ার? বউকেও বুঝাইলাম না, ভাতকে বুঝাই না, বউ ভাত মানে অনুষ্ঠান। তাহলে তৃতীয় পদের প্রাধান্য পাইছে, অন্য পদের প্রাধান্য পাইছে। অন্য পদকে বুঝাইলে কি সমাস বলো? বহুব্রীহি সমাস। বলো অন্য পদের প্রাধান্য পাইলে কি সমাস? বহুব্রীহি সমাস। বউ ভাত। ক্লিয়ার? ওকে, বউ ভাত অন্য পদের প্রাধান্য পাইছে, তাহলে এটা কি সমাস? বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাস। ক্লিয়ার? ওকে, অনুরূপভাবে যদি বলি গোফ খেজুরে। গোফ খেজুরে। গোফ খেজুরে। এখন আমরা কি গোফকে বুঝাই, খেজুরকে বুঝাই? না, গোফ খেজুরে মানে কি? নিতান্তই অলস একটা ব্যক্তি, যেটা খুব বেশি অলস। গোফ খেজুরে মানে মনে করেন এটার গোফ অনেক বড়, তার পাশে খেজুর দিয়ে রাখছে। এখন গোফের নিকট খেজুর পড়ে থাকলেও খায় না যে, মানে এখানে গোফের কাছে খেজুর নিয়ে রাখছো, খায় না, অলস। যদি কেউ খাওয়ায় দেয় তাইলে খাবে। দ্যাট মিন্স গোফের নিকট খেজুর পড়ে থাকলেও খায় না যে, তারে বলে গোফ খেজুরে। তাহলে গোফকেও বুঝাই না, খেজুরকে বুঝাই না, বুঝাইছি অলস ব্যক্তিকে। কাকে? অলস ব্যক্তি। আর অলস কি? গোফ না খেজুর না তৃতীয় পদের প্রাধান্য পাইছে। তাহলে কোন সমাস? বহুব্রীহি সমাস। বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি সবাইকে? বুঝছো না বুঝো নাই? যদি বলে লোক, আমরা এরকম বলি না নিরহংকার। নিরহংকার বলে লোকটা কেমন? বলে নিরহংকার। আর যদি বলে নিরহংকারী তাহলে ভুল। ভুল। নিরপরাধী ভুল। নিরপরাধী বলতে দুনিয়াতে কোনো শব্দ নাই, নিরহংকারী বলতে কোনো শব্দ নাই, শব্দ হলো নিরহংকার। আবার বলো কি? নিরহংকার। কি? নিরপরাধী। কারণ নির অ্যাড করলে শুরুতে যদি নির উপসর্গ থাকে শেষে আর দীর্ঘইকার দিতে হয় না, হয় না, হয় না। মাইন্ডেড। তাহলে লোকটি নিরপরাধী ভুল, লোকটি নিরপরাধ, লোকটি নিরহংকারী, লোকটি নিরহংকার। ওকে, তাহলে নিরহংকার। নিরকেও বোঝাই না, অহংকারকে বোঝাই না, একটা ব্যক্তিকে। নেই অহংকার যার। নেই অহংকার যার। নেই অহংকার যার।
একটা ব্যক্তিকে বুঝাইছি। এখন সবাই বলো তো, সবাই একযোগে বলবা, সবাই একযোগে বলো, বলো তো এই তিনটা সমাজ যে তিনটা পড়াইছি তিনটার বেসিক ক্লিয়ার হয়েছে কি হয় না? ইয়েস অর নো? সবাই একযোগে বলো, সবাই একযোগে বলো। এই তিনটা তুমি জাস্ট এটা বললাম, যারা সত্যিকার অর্থে পড়ুয়া, মানে তুমি ফাঁকি ঝুঁকি দিতে আসো না, জীবনটা একদম ভালোবেসে একটু বড় হইতে চাও, একটা ভালো বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও, এইচএসসিতে ভালো একটা রেজাল্ট চাও, তাহলে সুফিয়ান সজীব ভাইয়ের মতো একজন বাংলা শিক্ষক তোমার দরকার। কারণ যিনি তোমাকে পড়াইবেন, যিনি তোমাকে প্রপার গাইড দিবেন, যিনি তোমার প্রপার মেন্টর হবেন। ওকে, কারণ মেন্টর হওয়ার জন্য কি কি কন্ডিশন দরকার জানো? এক্সপিরিয়েন্স দরকার, ভালো ইউনিভার্সিটি ব্যাকগ্রাউন্ড দরকার, দীর্ঘদিন পড়াইছে এরকম লাগবে, এবং যাকে স্টুডেন্ট অনুসরণ করে, যার কথায় স্টুডেন্ট উঠে এবং বসে, এরকম একজন মানুষ তোমার জীবনে দরকার। তাহলে তুমি যদি তাকে অনেক বেশি ভালোবাসো, তুমি যদি তাকে ভাইয়ের মতো দেখো, শিক্ষকের মর্যাদা দাও, তাহলে তিনি যা বলবেন তুমি তা শুনবা। আর এইটুক দায়িত্ব যদি তিনি পালন করেন, তোমার লাইফ পুরাই অন্যরকম হয়ে যাবে, মানে সফলতা আর সফলতা থাকবে। তুমি যদি আমাকে সম্মান করো, রেসপেক্ট করো, এর ফল হবে তোমাকে যা বলবো তাই শুনবা। সুফিয়ান ভাই যা পড়ায় অন্ধের মতো পড়বা। আর যদি কেউ একজন এটা করতে পারো, তাইলে কিন্তু তোমার জীবনে আর পিছিয়ে থাকতে পারবে না। আজকে থেকে তুমি পরিশ্রম করো। তুমি কি চাও? ঢাকা বিশ্ববিদ্যালয়ে লতে পড়তে চাও, ইংরেজিতে পড়তে চাও? 100% সম্ভব। প্রিয় ভাই বোন, জাস্ট কি চাও? তোমাকে সবাই রেসপেক্ট করুক, এটা চাও না? তোমার বাড়ির মানুষ তোমাকে দেখলেই বলে অমুকের বেটা, অমুকের মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, লতে পড়ে, ইকোনমিক্সে পড়ে, বুয়েটে পড়ে, ঢাকা মেডিকেল কলেজে পড়ে। এইরকম যদি শুনতে চাও, এগুলো যদি ভালো লাগে, অমুক ভাই দেখলো, তুমি যখন একটা পাবলিক বাসে পড়বা, যখন বলবা আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি, এই দেখবা আশেপাশের মানুষ যেটা অনেক বেশি বেশি বেয়ারা, মানে খুব খারাপ হিংসা মনে ভরা, সেও কিন্তু এইভাবে তাকাইবো, ছেলেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে। ঠিক আছে? তো জাস্ট প্রিয় ভাই বোনেরা, এখন থেকে স্বপ্ন দেখো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্লেস করব, বড় হব, আমার নিজের স্বপ্নের সাবজেক্টে পড়বো। যদি ওইটা পারো, তাহলে তোমাকে এইচএসসি তে প্লাস পাইতে হবে, এইচএসসি তে ভালো রেজাল্ট করতে হবে, তাহলে ওই রাস্তাটা তোমার জন্য স্মুথ হবে ইনশাআল্লাহ। ওকে, নিরহংকার। আমরা স্টার্ট। তাই আমরা কি বললাম? সবাই একযোগে বলো তো, সবাই একযোগে বলো। ওকে, সবাই একযোগে বলো তো। আমরা বললাম উভয় পদের প্রাধান্য পাইলে কোন সমাস? সবাই, উভয় পদের প্রাধান্য পাইলে কোন সমাস? উভয় পদের প্রাধান্য পাইলে কোন সমাস? দ্বন্দ্ব সমাস। ইয়েস। তারপরে যদি বলি পূর্ব পদের প্রাধান্য পাইলে কোন সমাস, দেখি বলো তো। পূর্ব পদের প্রাধান্য পাইলে কোন সমাস? পূর্ব পদের প্রধান, ইয়েস, পূর্বপদ প্রধান সমাস কোনটা বলো? পূর্বপদ প্রধান সমাস হলো অব্যয়ী ভাব। পূর্বপদে কি থাকবে? অব্যয় থাকবে। অব্যয় থাকবে না, ভুলে যাও। উপসর্গ থাকবে। উপসর্গ দেখলে 99% ক্ষেত্রে অব্যয়ী ভাব সমাস হবে। 5-7টা উদাহরণ আছে, প্রাদি সমাস আমি লিখে দিব। সমাস তোমাকে পারতে হবে, তুমি পরীক্ষায় উত্তর করবে এবং ভাইয়ার কথা মনে রাখবা। শুধু একটু বিশ্বাস রাখো, শুধু এইটা মাথায় রাখো যে অনলাইনে ভাইরাল টিচারের কাছে যাওয়া যাবে না। যিনি পড়ায়, ভালো কথা বলে, গাইড দেয়, তার কথা শোনো। ঠিক আছে? ওকে, ঠিক আছে। নেক্সট ভাই 8:30 ম্যাথ ক্লাস। ঠিক আছে, অসুবিধা নেই, যারা ক্লাস তো করবে। ওকে, নেক্সট আমাদের বাকি আছে 3টি সমাস। লিখবা পরপদের প্রধান, পরপদের, সবাই পরপদের প্রাধান্য পায়, পরপদের প্রাধান্য পায় 3টি সমাস। পরপদের প্রাধান্য পায় 3টি সমাস। তার মধ্যে স্টার একটা দিবা, কর্মধারয়। কর্মধারয় কোন পদের প্রাধান্য পাবে? পরপদের প্রাধান্য পাবে। সবাই লিখবা পরপদের প্রাধান্য পাবে, প্রাধান্য পাবে প্লাস পরপদের প্রাধান্য পাবে প্লাস আগে পরে অ্যাডজেক্টিভ থাকবে, বিশেষণ। পরপদের প্রাধান্য পাবে এবং সমস্ত পদের আগে অথবা পরে, আগের অংশ অথবা পরের অংশ অ্যাডজেক্টিভ হবে। লিখবা ব্যাস বাক্যে, ব্যাস বাক্যে যে অথবা যে, সে অথবা যিনি, তিনি অথবা যা, তা অথবা ন্যায় অথবা মত অথবা রূপ, রূপ আসবে। কি বললাম? পরপদে প্রাধান্য পাবে প্লাস আগে পরে অ্যাডজেক্টিভ হবে। ব্যাস বাক্যে যে, যে, সে, যিনি, তিনি, যা, তা, ন্যায়, মত, রূপ আসবে। সবাই লেখো, সবাই লেখো, সবাই। পরপদে প্রাধান্য পাবে
কোনটা মানে সমাসের মধ্যে কোনটা কোন সমাস একটু লিখে দিলে ভালো হবে। ভাইয়া আমার আরেকটা ক্লাস করতে হবে, করলে তুমি ওই কোনটা কোন সমাস, সমাসের নাম সব বলে দিব, কারণ প্রত্যেকটা সমাস অনেকগুলো প্রকার হয়। ওকে ঠিক আছে, এবার আসো তাহলে আসো, কি বললাম, পরপদের প্রাধান্য পাবে, প্লাস আগে পরে অ্যাডজেক্টিভ থাকবে, ব্যাস বাক্যে যে যে সে যিনি তিনি যা তা ন্যায় মত রূপ আসবে। আচ্ছা আমি অনেক বেশি পড়ে অভ্যস্ত, তো লং টাইম তোমাদের জন্য কষ্ট হয়ে যাবে, যেহেতু তোমরা অল্প 40 মিনিট 1 ঘন্টা ক্লাস করে অভ্যস্ত। যাই হোক অসুবিধা নেই, করতে থাকো করতে থাকো। যারা আবার একটু তোমাদের সবাইকে বলছি, সবাইকে বলছি তোমরা একটু ক্লাসটা শেয়ার করে রাখো, এবং যতজন আছো প্রত্যেকে হাজিরা দাও, অর্থাৎ লাইক রিয়েক্ট দাও ক্লাসটায়, যেন অন্যরা দেখতে পারে। কারণ আমাদের এইচএসসির, আমরা তো অ্যাডমিশন টেস্টে বাংলাদেশে নাম্বার 1। ওকে, এইচএসসির বিষয়টা আমাদের জানো যে এখানে ভালো শিক্ষক আছে, ভালো পড়ায়। প্রত্যেকে প্রিয় ভাই বোন, প্রত্যেকে একটু লাইক রিয়েক্ট দাও, প্রত্যেকে। ওকে এবার আসো নেক্সট। তাহলে কি বললাম, পরপদের প্রাধান্য পাবে, আগে পরে অ্যাডজেক্টিভ থাকবে, ব্যাস বাক্যে যে যে সে যিনি তিনি যা তা ন্যায় মত রূপ আসবে, তার নাম কি সমাস, কর্মধারয় সমাস। আমি তোমাদের জন্য, আমি আমার ফ্যামিলির সবাইকে যে শপিং এ দিয়ে আসছি, দিয়ে এসে বলছিলাম যে ক্লাস শেষ করে আবার তাদেরকে নিয়ে আসবো, আমি গাড়ি নিয়ে আসছি, বাট এখন তো তারা ফোন করেছে, তারপরে আমি যাচ্ছি তোমাদেরকে একটু শেখাইতে। তাদেরকে বললাম যে বাসায় চলে যাও সিএনজি দিয়ে। আমি যেই ক্লাসে ঢুকি, আমি এইরকম আজকে না, আজকে 6 মাস পরে যদি আমার কোনো ক্লাসে ঢুকো, একটা জিনিসে দেখবা ভাইয়া শুধু পড়াইতে চায়, তোমাদের সময় নাই, আমার অনেক সময় আছে, আমি খাই না খাই এটা কোনো ব্যাপার না, আমি পড়াবো, আমি পড়াইতে চাই, আমি একটা লাইন বেশি শিখাইতে চাই। ওকে নেক্সট, পরপদের প্রাধান্য পাবে, আগে পরে অ্যাডজেক্টিভ থাকবে, ব্যাস বাক্যে যে যে সে যা তা যিনি তিনি ন্যায় মত রূপ আসবে। ওকে এবার আসো, আমরা বললাম সৎ লোক, বললাম সৎ লোক, এখন বলো তো সৎ লোক পরপদের প্রাধান্য পাইবে নরমালি। লোক, লোকটা কেমন সৎ, তাহলে কোন পদের প্রাধান্য পাইছে, পরপদ। পরপদের প্রাধান্য প্রথমে একটা অ্যাডজেক্টিভ আছে, প্রথমে একটা কি আছে, অ্যাডজেক্টিভ আছে, তাহলে পরপদ প্রধান, প্রথমে অ্যাডজেক্টিভ আছে, ব্যাস বাক্যে যে সে যা তা যিনি তিনি আসে, তবে সাধারণ কর্মধারয়তে যে আসে, লিখবা সৎ যে লোক, সৎ যে লোক। তাহলে এটা কি হবে, এটা হবে সাধারণ কর্মধারয়। কর্মধারয় 5 প্রকার, এটা হলো সাধারণ কর্মধারয়। আমি যদি বলি সুন্দর জামা, সুন্দর জামা, এখন বলো তো জামা, আমি বললাম সুন্দর জামা, সুন্দর মানুষ, সুন্দর এটা, সুন্দর এটা, তাহলে সুন্দরটা মূল পদ না ওই লোকটা মূল পদ। আমি বললাম আমি কালো মানুষ, এখন মানুষ না থাকলে কালো দিয়ে কি হবে, কালোটা হলো অ্যাডজেক্টিভ দোষ গুণ, আর মানুষ হলো মূল পদ। মনে রাখবা, যে পদ অন্য পদের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাপ বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলা, আর অ্যাডজেক্টিভ কখনো মূল পদ হতে পারে না, সেটা যাকে মডিফাই করে সেটা মূল পদ। ওকে, সেটা যাকে মডিফাই করে সেটা মূল পদ। ওকে, তাহলে সুন্দর জামা, জামাকে বুঝাইছি, জামাটা পরপদের প্রাধান্য পাইছে, জামাটা কেমন সুন্দর, সুন্দর একটা কি অ্যাডজেক্টিভ, পরপদের প্রাধান্য পাইছে, প্রথমে অ্যাডজেক্টিভ আছে, পরপদের প্রাধান্য পাইছে এবং আগে পরে অ্যাডজেক্টিভ থাকলে আমরা তাকে কি বলবো, আমরা তাকে বলবো কর্মধারয় সমাস। লিখবা সুন্দর যে জামা, সুন্দর যে জামা, সুন্দর যে জামা, ক্লিয়ার। লিখবা প্রিয়জন, প্রিয়জন, তাহলে জন মানে মানুষ, কেমন মানুষ, প্রিয় মানুষ, তাহলে মানুষকে বুঝাইছে, মানুষটা কেমন, প্রিয়, প্রিয় কি বলে, একটা অ্যাডজেক্টিভ। ওকে, প্রিয় যে মানুষ, লিখবা প্রিয় যে মানুষ, প্রিয় যে মানুষ, প্রিয় যে মানুষ, প্রিয় মানুষ। ওকে, বুঝছো না, বুঝো নাই? আমরা যদি বলি চাল ভাজা, চাল ভাজা, ভাজাটা কি বলতো, চালকে বুঝাইছি না, এখন বলবো এখানে তো মূল কথা হলো, লক্ষ্য করো আগে পরে কি আছে, এই চাল ভাজা, ডাল ভাজা, ভাজা ভাজা মাছ, পটল ভাজা, এই টাইপের শব্দ থাকলে সব কর্মধারয় হবে। জাস্ট দেখবা আগে পরে অ্যাডজেক্টিভ আছে, নরমালি আগে পরে কি আছে, অ্যাডজেক্টিভ আছে, লিখবা উল্টায় লিখবা ভাজা যে চাল, ভাজা যে চাল, একটু উল্টো করে লিখতে হবে। বইতে যখন পড়তে যাবা দেখবা বিশেষ্য কিংবা বিশেষণ ভাবাপন্ন পদের সাথে বিশেষ্য কিংবা বিশেষণ ভাবাপন্ন পদের যে সমাস হয় তাকে কর্মধারয় সমাস বলে। সাধারণ কর্মধারয় মানে আগে বিশেষণ হতে পারে, পরেও বিশেষণ হতে পারে, আগে বিশেষ্য পরে বিশেষ্য, আগে বিশেষণ পরে বিশেষ্য, দুইটাই বিশেষণ হইতে পারে, দুইটাই ক্রিয়া হইতে পারে সাধারণ কর্মধারয়। ওকে, চাল ভাজা কি হবে বলো, ভাজা যে চাল। যদি বলি মহানবী, মহানবী, মহা থাকলে মহান হয়ে যায়, তাহলে কি লাগবা, মহান যে নবী, মহান যে নবী, নবীকে বুঝাইছি, নবীটা কেমন, মহা। তাহলে মহা এখানে কিসের কাজ করেছে বলো, অ্যাডজেক্টিভের কাজ করেছে, বিশেষণের কাজ করেছে। আগে পরে বিশেষণ থাকলে আমরা তাকে কি বলবো, আমরা তাকে বলবো কর্মধারয় সমাস। ওকে,
কেমন কর্মধারায়? সাধারণ কর্মধারায়। পূর্ণ ভূমি কেমন ভূমি বলো? ভূমি তো অনেক রকম থাকে, এটা হলো পূর্ণ ভূমি। ভূমিটাকে বুঝাইছি, ভূমিটা কেমন পূর্ণ। পরপদের প্রাধান্য, প্রথমে অ্যাডজেক্টিভ আছে, অ্যাডজেক্টিভ থাকলে আমরা এই টাইপের সমাস হইলে লিখবা পূর্ণ যে ভূমি, পূর্ণ যে ভূমি বলো, পূর্ণ যে ভূমি, পূর্ণ ভূমি, পূর্ণ ভূমি, ভূমিকে বুঝাইছি, ভূমিটা কেমন পূর্ণ। পরপদের প্রাধান্য পাইছে, প্রথমে অ্যাডজেক্টিভ আছে, তাকে আমরা কি বলবো? কর্মধারয় সমাস। লিখবা কাঁচা কলা বা কাঁচকলা। কাঁচকলা, কলাটা কেমন বলো? কাঁচা। কলাকে বুঝাইছি, প্রথমে কি আছে? কাঁচা। কাঁচা একটা অ্যাডজেক্টিভ, লিখবা কাঁচা যে কলা, কাঁচা যে কলা, কাঁচকলা, কাঁচা যে কলা। ওকে, কাঁচকলা। বুঝছো না? বুঝো নাই? আমরা এই টাইপের, আমরা যদি বলতাম কাঁচা মিঠা, এই টাইপের কাঁচা মিঠা, মনে রাখবা দুইটা অ্যাডজেক্টিভ হইলেও কর্মধারয় হয়, তখন সেখানে লিখবা দুইটা একটাকে বুঝাইতে হবে। লিখবা যা কাঁচা তাই মিঠা, যা কাঁচা তাই মিঠা। মনে রাখবা এইরকম কাঁচা মিঠা, চালাক চতুর, দুইটা অ্যাডজেক্টিভ হয়েও কর্মধারয় হবে, তবে শর্ত হলে একটাকে বুঝাবে। কাঁচা মিঠা মানে যা কাঁচা তাই মিঠা। লিখবা চালাক চতুর, দুইটাই অ্যাডজেক্টিভ, চালাক চতুর। তাহলে কি লিখবা? যে চালাক সে চতুর, যে চালাক সে চতুর। এই যে সে দিয়ে আসবে, যিনি তিনি, যা তা দিয়ে আসবে, যিনি তিনি দিয়ে আসলে এগুলো কি হবে বলো? কর্মধারয়। যে সে যা তা যিনি তিনি এগুলো দিয়ে আসলে এগুলোকে কি বলবো বলো? কর্মধারয়। এগুলোকে কি বলবো? কর্মধারয়। এই বলো তো, তোমাদের কি একটু ক্লিয়ার হচ্ছে আগের তুলনায়? এখন একটু পারা যাচ্ছে? ওকে, লক্ষ্য করো, আমি যদি বলি পানা পুকুর, পানা পুকুর, হ্যাঁ পুকুর, পুকুরটায় কি আছে? পানা আছে। এখানে অনেকগুলো পুকুর আছে, একটা পুকুরে পানা আছে, তাহলে পানাটা তার পরিচয়, পানাটা তার অ্যাডজেক্টিভ। মনে রাখবা পাশাপাশি দুইটা নাউন বসে যদি একটা নাউন আরেকটা নাউনের পরিচয় দেয়, প্রথম নাউনটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। ইংরেজিতে এটাকে বলে নাউন ফাংশন অ্যাজ অ্যাডজেক্টিভ। নাউন অ্যাডজেক্টিভের কাজ করে। আমি বললাম আমি বাংলা, এটা নাউন, শিক্ষকও নাউন, ইংলিশও নাউন, টিচারও নাউন। বাট যখন বললাম ইংলিশ টিচার, হেয়ার ইংলিশ ইজ অ্যাডজেক্টিভ। দ্যাট মিন্স পাশাপাশি দুইটা নাউন বসলে আগেরটা অ্যাডজেক্টিভ হয় যদি পরিচয় বহন করে। ওকে, তাহলে বলতো পুকুর কেমন পুকুর? পানা পুকুর। এই পানাটা পরিচয় দিচ্ছে, পরিচয় মানে অ্যাডজেক্টিভ, পুকুরকে বোঝাইছি, প্রথমে অ্যাডজেক্টিভ আছে। লিখবা পানা ভরা যে পুকুর, পানা ভরা যে পুকুর। ওকে, এই বুঝছো সবাই? প্রিয় ভাই বোনেরা বুঝতে পারতেছো? পানা ভরা যে পুকুর। বললাম না, বললাম না শুধু সমাস পড়বা, জীবনে আর কারো নাম মনে রাখবা না। এইভাবেই প্রকৃতি প্রত্যয়, আমি তোমাকে বলে দিচ্ছি, প্রকৃতি প্রত্যয় এমন টপিক, তোমার অ্যাডমিশন আমি পড়িয়ে দিব। কেউ এইভাবে পড়ায় না, আমি পড়াবো। তুমি বলবা যে সব পারি, সব পারি, সব পারি, মানে কঠিন কঠিন যতটা, সহজগুলো তো কোনো কথাই নাই, জাস্ট কঠিনগুলো দিয়ে দেখাইলাম। ওই কঠিন টপিকগুলো তোমাকে আমি শিখিয়ে দিব। ওকে, তাহলে লক্ষ্য করো। অনুরূপভাবে এখন তোমাকে যদি আমি বলি এক কথায় জ্ঞানী লোক, কেমন লোক? জ্ঞানী লোক। তুমি তো চিল্লায় বলবা ওয়াও, লোক কেমন লোক? জ্ঞানী অ্যাডজেক্টিভ আছে, জ্ঞানী যে লোক, জ্ঞানী যে লোক। পারা যাবে? তারপরে আবার রূপক কর্মধারয়, মধ্যপদলোপী কর্মধারয়, এগুলো তো আমি পড়াবো। ওকে, এগুলো আমি পড়াবো। লক্ষ্য করো, আমি যদি বলি এরকম জ্যোৎস্না রাত, কি রাত? জ্যোৎস্না রাত। জ্যোৎস্না রাত, রাত তো অনেক রকম হয়, ভালো রাত, কালো রাত, বাসর রাত, আর এটা হলো জ্যোৎস্না রাত। রাতকে বুঝাইছি, রাতটা কেমন? জ্যোৎস্নায় সজ্জিত। তো জ্যোৎস্না এখানে অ্যাডজেক্টিভের কাজ করেছে। লিখবা জ্যোৎস্না শোভিত রাত, জ্যোৎস্না শোভিত রাত, জ্যোৎস্না শোভিত রাত। সিম্পল হিসাব, রাতকে বুঝাইছি, রাত কেমন? জ্যোৎস্না রাত। অনুরূপ ভাবে আমি যদি বলি ঝালমুড়ি, ঝালমুড়ি, তাহলে কি হবে? মুড়ি তো অনেক রকম আছে, এটার ভিতরে কি আছে? ঝাল আছে। ঝাল এখানে কিসের কাজ করছে? অ্যাডজেক্টিভের কাজ করছে। ঝাল মিশ্রিত মুড়ি, ঝাল মিশ্রিত মুড়ি, ঝাল মিশ্রিত মুড়ি। ওকে, অনুরূপ ভাবে আমি বলি বিষাদ সিন্ধু, এরকম হতে পারে, বিষাদ রূপ সিন্ধু। ওকে, দ্যাট মিনস তুমি যদি চেষ্টা করো সব পারবা, কোনো সমস্যা নেই। জাস্ট আমি বললাম আমার ট্রিকটা একটু ফলো করবা, আমি প্রত্যেকটা সমাসের যা প্রকার আছে সব পড়ায় দিব, সব লেখায় দিব ইনশাআল্লাহ। স্টার। এবার বলবো আমরা দ্বিগু। সবাই চিল্লা বলো কোন গু? দ্বিগু। দ্বিগু সমাস পড়বো আমরা। সবাই বলে একযোগে, কোন পদের প্রাধান্য পাবে? পরপদের প্রাধান্য পাবে। কোন পদের? পরপদের প্রাধান্য পাবে। সবাই বলো কোন পদের প্রাধান্য পাবে? পরপদের প্রাধান্য পাবে। তারপরে লাইন লিখবা প্রথমে সংখ্যা থাকবে, প্রথমে সংখ্যা থাকবে। পরপদের প্রাধান্য পাবে, প্রথমে সংখ্যা থাকবে। মনে রাখবা প্রথমে সংখ্যা থাকার পর দুইটা সমাস হয়। প্রথমে সংখ্যা থাকলে কয়টা সমাস হয়? দুইটা সমাস হয়। মনে রাখবা প্রথমে সংখ্যা থাকলে
সংখ্যা, মনে রাখবা সংখ্যা প্লাস তৃতীয় পদ, সংখ্যা প্লাস তৃতীয় পদ ইকুয়াল টু বহুব্রীহি। সাইড নোট, ওকে। তো সংখ্যা থাকার পর যদি তৃতীয় পদের প্রাধান্য পায় বহুব্রীহি, যেমন দশানন, দশানন। সাইড নোট, চৌচালা, চৌচালা। সাইড নোট, এগুলো কোন সমাস? এগুলো বহুব্রীহি। সংখ্যা থাকার উপর তৃতীয় পদের প্রাধান্য পাইছে, বাট পরপদের প্রাধান্য পাইবে এবং প্রথমে সংখ্যা থাকবে। বলো, পরপদের প্রাধান্য পাইবে, প্রথমে সংখ্যা থাকবে। আচ্ছা এখানে লেখো, পরপদের প্রাধান্য পাবে প্লাস, পরপদের প্রাধান্য পাবে, এই চিহ্নটার প্লাস, প্রথমে সংখ্যা থাকবে। এটা এক লাইনে লেখো, ওকে। দ্বিতীয় লাইন লিখবা, ব্যাস বাক্যে যার আসবে, সরি ব্যাস বাক্যে সমাহার আসবে, সমাহার আসবে। ব্যাস বাক্যে কি আসবে? সমাহার আসবে। পরপদের প্রাধান্য পাবে, প্রথমে সংখ্যা থাকবে, ব্যাস বাক্যে সমাহার আসবে। তিনটা লাইন সবাই একযোগে। পরপদের প্রাধান্য পাবে, প্রথমে সংখ্যা থাকবে, ব্যাস বাক্যে সমাহার আসবে। সবাই একযোগে। কোন পদের প্রাধান্য পাইবে? পরপদের, প্রথমে কি থাকবে? সংখ্যা থাকবে। এই সমাসে ব্যাস বাক্যে কি আসে? সমাহার আসে। যেমন চৌরাস্তা, বলো চৌরাস্তা, রাস্তাকে বুঝাইছি, রাস্তা কয়টা? চারটা। পরপদের প্রাধান্য, প্রথমে সংখ্যা, চার রাস্তার সমাহার, চার রাস্তার সমাহার। বলো চার রাস্তার সমাহার, ওকে। যদি বলি নবরত্ন, নবরত্ন লিখবা নবরত্ন, রত্ন কয়টা? নয়টা রত্ন, লিখবা নবরত্নের সমাহার। অন্য কিছুকে বোঝায় না, নবরত্নের সমাহার। ত্রিকাল, বলো কয়টা কাল? কালকে বুঝাইছি, তিনটা কাল, অন্য কিছুকে বোঝানো যায় না, লিখবা তিন কালের সমাহার। কোন ক্লাস আছে? তিন কালের সমাহার, ওকে। অনুরূপভাবে আমরা যদি বলি এরকম, লক্ষ্য করো সপ্তাহ, সপ্তাহ বলতে 7 দিনকে বোঝায়। অহ মানে দিন, আর কয়টা অহ? 7টা অহ। তাহলে দিনকে বুঝাইছি, 7 দিনকে বুঝাইছি, যা লেখা আছে তাকে বুঝাইছি, লিখবা সপ্তাহের সমাহার, সপ্তাহের সমাহার। সপ্তাহ বলতে সপ্তাহকে বোঝায়, 7 দিনকে বুঝাইছে, অন্য কিছুকে বোঝায় না। যদি যা লেখা আছে তাকে বোঝায়, আমরা তাকে কি বলবো? বলো, আমরা তাকে বলবো দ্বিগু সমাস। বলো, আমরা তাকে কি বলবো? দ্বিগু সমাস। অনুরূপভাবে যদি বলি ষড়ঋতু, ষড়ঋতু, ষড়ঋতু মানে 6 ঋতুকে বোঝায়, লিখবা 6 ঋতুর সমাহার। ষড়ঋতু বলতে 6 ঋতুর সমাহার। ষড়ঋতু বলতে কি বুঝাইছে? বলো 6 ঋতুর সমাহার, ওকে। তেপান্তর, তেপান্তর, তেপান্তর বলতে 3 প্রান্তের সমাহার, লিখবা 3 প্রান্তের, প্রান্তের সমাহার। ত্রেপান্তর বলতে 3 প্রান্তের সমাহার, বলো ত্রেপান্তর। অনুরূপ ভাবে আমরা বলবো ত্রিভুবন, 3 ভুবনের সমাহার। তোমরা ব্যাস বাক্য লিখে ফেলবা। অনুরূপ ভাবে আমরা বলবো চতুর্ভুজ, চতুর্ভুজ, কয় ভুজের সমাহার? 4 ভুজের সমাহার, চতুর্ভুজ। অনুরূপ ভাবে আমরা বলবো অষ্টধাতু, অষ্টধাতু, লিখবো অষ্টধাতুর সমাহার, অষ্টধাতু। কি লিখবো? বলো অষ্টধাতুর সমাহার। অনুরূপ ভাবে আমরা বলবো 7 সমুদ্র, 7 সমুদ্র, কয়টা সমুদ্রের সমাহার? 7টা সমুদ্রের সমাহার। অনুরূপ ভাবে আমরা বলবো 7, আমরা এরকম বলতে পারি যে ত্রিমাথা বা তে মাথা, তে মাথা মানে 3টা মাথারে বুঝাইছি। 7 মাথা, 7 মাথা মানে 7টা মাথাকে বুঝাইছি। 12 হাত, 12 হাত, 12 হাত মানে 12 হাতকে বুঝাইছি। মনে রাখবা, হাত কয়টা? 12টা, অন্য কিছুকে বোঝানো যায় না। তে মাথা মানে 3 মাথাকে বুঝাইছি। 7 সমুদ্র মানে 7 সমুদ্রকে বুঝাইছি। 7 মাথা মানে 7 মাথাকে বুঝাইছি। ত্রিভুজ মানে 3 ভুজকে বুঝাইছি। চতুর্ভুজ মানে 4টা ভুজকে বুঝাইছি। অষ্টধাতু মানে অষ্টধাতুকে বুঝাইছি। 6 ঋতু মানে 6 ঋতুকে বুঝাইছি। যা লেখা আছে তাকেই বুঝাবো, সামনে সংখ্যা থাকবে, যা লেখা আছে তাকেই বুঝাবে। তার নাম কি সমাস? বলো দ্বিগু। তার নাম কি সমাস? দ্বিগু। তাইলে সামনে সংখ্যা এবং যা লেখা আছে তাকে বুঝাবো, তার নাম দ্বিগু। সামনে সংখ্যা, তৃতীয় কোনো পদের প্রাধান্য পাইলে তার নাম কি সমাস? বলো বহুব্রীহি। তাইলে বলো তো, সামনে সংখ্যা থাকলে যা লেখা থাকবে তার নাম কি হবে? দ্বিগু। তাইলে আমরা এখানে নোট দিয়ে একটা কথা লিখে রাখতে পারি, নোট, নোট দিয়ে লিখতে রাখতে পারি। প্রথমে সংখ্যা থাকলে 2টি সমাস হয়। প্রথমে সংখ্যা, প্রথমে সংখ্যা থাকলে 2টি সমাস হয়। প্রথমে সংখ্যা থাকলে 2টি সমাস হয়। 1 নাম্বার, প্রথমে সংখ্যা, সংখ্যা প্লাস তৃতীয় পদ, প্রথমে সংখ্যা প্লাস তৃতীয় পদ লিখবো বহুব্রীহি।
প্রথমে সংখ্যা প্লাস তৃতীয় বহুব্রীহি, যেমন চৌচালা, শৌচালা। চর চাল আছে যার ঘরের আছে। 2 নম্বরে প্রথমে সংখ্যা, সংখ্যা প্লাস পরপদ, পরপদ ইকুয়াল টু দ্বিগু, যেমন চৌচাল, চৌচাল অথবা চৌরাস্তা। চৌচাল মানে 4 চালের সমাহার, চৌচাল মানে 4 চালের সমাহার। ওকে, ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার সবার? এই পর্যন্ত ক্লিয়ার? ওকে, তাহলে লক্ষ্য করো, প্রথমে সংখ্যা থাকার পর তৃতীয় কোন পদের প্রাধান্য পাইলে বহুব্রীহি সমাস, যেমন চৌচালা, 4 চাল আছে যার কার আছে ঘরের, 4 কেও বোঝায় না, চালকে বোঝায় না, ঘরকে বোঝাইছে, এই জন্য বহুব্রীহি। আর প্রথমে সংখ্যা থাকার পর পরপদের প্রাধান্য পাইলে তার নাম দ্বিগু। চৌরাস্তা, কয়টা রাস্তা? 4টা। রাস্তাকে বুঝাইছি, রাস্তা কয়টা? 4টা। 4 রাস্তা মানে 4 রাস্তাকে বুঝাইছি, যা লেখা আছে তাকে বুঝাইলে তার নাম দ্বিগু। ক্লিয়ার? এই পর্যন্ত সবাই বলো, একযোগে বলো, সবাই ক্লিয়ার? ক্লিয়ার বলো সবাই, বুঝছো সবাই? জি, ওকে, নেক্সট 10 মিনিট স্টার। তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাস কোন পদের প্রাধান্য পাবে বলো তো? পরপদের, পরপদের প্রাধান্য, পরপদের প্রাধান্য পাবে, পরপদের প্রাধান্য পাবে প্লাস, প্লাস ব্যাসবাক্যের প্রথম থেকে, ব্যাসবাক্যের প্রথম থেকে বিভক্তি চলে যাবে, বিভক্তি চলে যাবে। পরপদের প্রাধান্য পাবে প্লাস ব্যাসবাক্যের প্রথম থেকে বিভক্তি চলে যাবে। পরপদের প্রাধান্য পাবে প্লাস ব্যাসবাক্যের প্রথম থেকে বিভক্তি চলে যাবে। পরপদের প্রাধান্য পাবে প্লাস ব্যাসবাক্যের প্রথম থেকে বিভক্তি চলে যাবে। ব্র্যাকেটে দেওয়ার সামনে ব্র্যাকেট দিয়ে লিখবা কিন্তু। আমরা দেখব ব্যাসবাক্যের শুরুতে বিভক্তি আসছে। ব্যাকরণবিদরা বলছে চলে যাবে, কিন্তু আমরা দেখব ব্যাসবাক্যের শুরুতে বিভক্তি আসছে, কিন্তু আমরা দেখব ব্যাসবাক্যের শুরুতে বিভক্তি আসবে। তাহলে পরপদের প্রাধান্য পাবে প্লাস ব্যাসবাক্যের প্রথম থেকে বিভক্তি চলে যাবে। বিভক্তি চলে যাবে কোন সমাস? তৎপুরুষ, কিন্তু আমরা দেখব ব্যাসবাক্যের প্রথমে বিভক্তি আসছে। দুইটাই কথা, চলে গেল যা হয়, আসলো তা হয়, কিন্তু আশাটা সহজ মনে হয়, এই জন্য আমি আসবে ধরে উত্তর দিব, তোমাকে বুঝিয়ে দিব। শুধু মুখস্থ করো, বিভক্তি চলে যাবে কোন সমাসে? বিভক্তি সম্পর্কিত সমাস কোনটা? সবাই একযোগে বলো, তৎপুরুষ। বিভক্তি সম্পর্কিত সমাস কোনটা? তৎপুরুষ সমাস। আমরা ব্যাকরণবিদরা বলছে ব্যাসবাক্যের প্রথম থেকে বিভক্তি চলে যাবে, কিন্তু আমরা দেখব ব্যাসবাক্যের প্রথমে বিভক্তি আসছে। ওকে, ব্যাকরণবিদরা বলছে ব্যাসবাক্যের প্রথম থেকে বিভক্তি চলে যাবে, কিন্তু আমরা দেখব ব্যাসবাক্যের শুরুতে বিভক্তি কি আসছে। যেমন লক্ষ্য করো, বনভোজন। বনভোজন এটা কি? সমস্ত পদ। ব্যাসবাক্য লিখবো, কি লিখবো? বনে ভোজন। এখন বলো তো, এটা হলো ব্যাসবাক্য। ব্যাকরণবিদরা আমরা বলছি পরপদের প্রাধান্য পাইবে, ব্যাসবাক্যের প্রথম থেকে বিভক্তি চলে যাবে, কিন্তু আমরা দেখতেছি এখানে সমস্ত পদে নয়ের সাথে কোনো বিভক্তি ছিল না, কিন্তু ব্যাসবাক্যে একটা বিভক্তি আসছে। কি আসছে? এ আসছে। তাহলে ঘটনা কি ঘটলো? বিভক্তি চলে যায় বা বিভক্তি আসে, এরকম সমাস কোনটা? তৎপুরুষ সমাস, বিভক্তি সম্পর্কিত সমাস। বলো কি সমাস? বিভক্তি সম্পর্কিত সমাস। বলো, বিভক্তি চলে যায় এরকম সমাস কোনটা? ওকে, বিভক্তি চলে যায় এরকম সমাস কোনটা? ওকে, সরি, বিভক্তি চলে যায় এরকম সমাস হলো তৎপুরুষ সমাস। তাহলে বলো তো, আমরা ব্যাকরণবিদরা বলছে ব্যাসবাক্যের শুরুতে বিভক্তি চলে যাবে, আর আমরা দেখবো ব্যাসবাক্যের শুরুতে আসছে। একই কথা, তারা চিন্তা করছে এখান থেকে এখানে আসছে। বনে ভোজন, বন ভোজন ছিল নাই, বাট আমরা সমস্ত পদ থেকে ব্যাসবাক্য চিন্তা করছি। বন ভোজন, বনে ভোজন এখানে নাই, এখানে আসছে। সমস্ত পদের প্রথমে বিভক্তি আসছে। কোন বিভক্তি আসছে? এ। এ কোন বিভক্তি চিহ্ন? সপ্তমী। তাহলে এটা হলো সপ্তমী তৎপুরুষ।
মনে রাখবা তৎপুরুষ বিভক্তির সাথে সম্পর্কিত, দ্বিতীয়া তৃতীয়া এভাবে সপ্তমী তৎপুরুষ আছে। ওকে, যদি আমরা বলি গাছ পাকা, সবাই গাছ পাকা, ব্যাসবাক্য কি হবে? গাছে পাকা। কি আসছে? গাছে পাকা। এখানেও কোন বিভক্তি আসছে বলো? এ আসছে, এখানে ছিল না, তাহলে এটাও সপ্তমী তৎপুরুষ। ওকে, যদি বলি বউ পাগল, বউ পাগল লিখবা বউয়ের জন্য পাগল, বউয়ের জন্য পাগল, বউয়ের জন্য পাগল। তাহলে বলো তো কি আসছে? জন্য। জন্য আসলে চতুর্থী তৎপুরুষ হয়, জন্য আসলে চতুর্থী তৎপুরুষ। বলো জন্য আসলে কোন তৎপুরুষ? চতুর্থী তৎপুরুষ। যদি বলি চা বাগান, চা বাগান লিখবা চায়ের বাগান, চায়ের বাগান। তাহলে এখানে কি আসছে? র আসছে। র মানে কোন তৎপুরুষ? ষষ্ঠী তৎপুরুষ, ষষ্ঠী তৎপুরুষ। চা বাগান, চায়ের বাগান। তারপর আমরা বলতে পারি বাক বিতণ্ডা, বাক বিতণ্ডা। তাহলে কি হবে? বাক বিতণ্ডা মানে কথা দ্বারা কারোর সাথে ঝগড়া করা, কথায় কথায় কথা ঝগড়া করা। লিখবো বাক দ্বারা বিতণ্ডা, বাক দ্বারা বিতণ্ডা। তাহলে বাক দ্বারা বিতণ্ডা, এই দ্বারা আসছে, দ্বারা হলো তৃতীয় বিভক্তির চিহ্ন, তৃতীয় তৎপুরুষ। বলো বাক দ্বারা বিতণ্ডা, এটা হলো কোন তৎপুরুষের চিহ্ন? তৃতীয় তৎপুরুষ। ক্লিয়ার? তৃতীয় তৎপুরুষ। বুঝছো সবাই? আমি যদি বলি এরকম, লক্ষ্য করো, আমকে আম কুড়ানো, সবাই লক্ষ্য করো, লেখো আম কুড়ানো। ব্যাসবাক্য কি হবে? আমকে কুড়ানো। কি আসছে এখানে? কে আসছে। কে কোন বিভক্তি চিহ্ন? দ্বিতীয় তৎপুরুষ। ওকে, আমরা যদি বলি নবীন বরণ, তাহলে এটার ব্যাসবাক্য কি? নবীনকে বরণ। তাহলে কি আসছে? কে আসছে। কে কোন বিভক্তি চিহ্ন? দ্বিতীয় তৎপুরুষ। আমরা যদি বলি পদ দলিত, অনেক সময় পায়ের নিচে পড়ে মানুষ মারা যায় না, এটারে বলে পদ দলিত। তাহলে কি দ্বারা দলিত? পদ দ্বারা দলিত। তাহলে এটা কি হবে? তৃতীয় তৎপুরুষ। ওকে, তারপরে আমরা যদি বলি স্কুল পলাতক, স্কুল পলাতক, স্কুল পলাতক। তাহলে কি হবে? স্কুল থেকে পলাতক, স্কুল থেকে পলাতক। হতে থেকে, হতে থেকে চেয়ে পলাতক, হতে থেকে চেয়ে থাকলে পঞ্চমী তৎপুরুষ। হতে থেকে চেয়ে হলো কোন তৎপুরুষের চিহ্ন? পঞ্চমী তৎপুরুষের চিহ্ন। বলো হতে থেকে চেয়ে কোন বিভক্তির চিহ্ন? পঞ্চমী তৎপুরুষের চিহ্ন, তাই না? আমরা যদি বলি সলিল সমাধি, সলিল সমাধি, কি হবে? সলিলে সমাধি, সলিলে সমাধি। তাহলে এখানে কি আসছে? এ আসছে। তাহলে এটা কোন তৎপুরুষ? সপ্তমী তৎপুরুষ। বলো এটা কি তৎপুরুষ? সপ্তমী তৎপুরুষ। বলো এই পর্যন্ত ক্লিয়ার সবাই? এই পর্যন্ত ক্লিয়ার? প্রিয় ভাই বোনেরা, সবার প্রতি বিনীত রিকোয়েস্ট থাকবে, আজকের ক্লাস যারা করেছ, তোমার যদি একটু জ্ঞান থাকে, সুস্থ মস্তিষ্কের হও, আগামীকাল সন্ধ্যা 7টায় সেম ক্লাস করবে এবং তোমার আশেপাশে যত বন্ধু বান্ধবী আছে সবাইকে দাওয়াত দিবা যে চলে আসার জন্য, বাইরের ক্লাস করার জন্য। আর ডেফিনেটলি আজকের ক্লাসটা সম্পূর্ণ মুখস্থ করবা। এটা যদি পারো, এটা যদি বুঝো, তাহলে আমি তোমাকে সমাস খাওয়াই দিতে পারবো, আদারওয়াইজ এটা আমার জন্য কিছুটা অসম্ভব মনে হবে। ওকে, তো যারা আজকের ক্লাস করেছো তারা ঠিক কালকের ক্লাস করবা। কালকে যদি সমাধান করতে পারি তো আলহামদুলিল্লাহ, না পারলে পরের দিন সমাধান করে দিব। জাস্ট মাইন্ড ইট, তোমার প্রয়োজনে তুমি এই ক্লাসটা ভালোভাবে করবো। ওকে, ক্লাসটি সবাইকে বুঝতে পারছো কিনা সবাই বলো? বলো তো এই যতটুকু পড়িয়েছি এটুকু কি তুমি কনসেপ্ট ক্লিয়ার কিনা? আর বিভক্তিগুলো আমি পড়িয়ে দিব, বিভক্তি পারো না পড়িয়ে দিব। পঞ্চমী তৎপুরুষটা একবার বলেন। পঞ্চমী তৎপুরুষের চিহ্ন হলো হতে থেকে চেয়ে, স্কুল পলাতক, স্কুল থেকে পলাতক, জেল খালাস, জেল থেকে খালাস, মুখ ভ্রষ্ট, মুখ থেকে ভ্রষ্ট। যদি হতে থেকে চেয়ে আসে তাকে পঞ্চমী তৎপুরুষ বলবো। আর এ অতে থাকলে সপ্তমী তৎপুরুষ বলবো। গাছ পাকা, গাছে পাকা, সলিল সমাধি, সলিলে সমাধি, বন ভোজন, বনে ভোজন। আশা করি বুঝতে পেরেছ। ওকে, তো প্রিয় ভাই বোনেরা,
তোমরা যারা এইচএসসি পরীক্ষা দিবা তোমাদের উদ্দেশ্যে ভাইয়ার মেসেজ বা বাণী বা ভাইয়ার উপদেশ হবে, তোমরা একটু এখন সচেতন হও। এতদিন কি করেছো সব ভুলে যাও, তোমরা আমাদের সাথে থাকো। বুঝতেই পারছো এই যতক্ষণ ক্লাস নিয়েছি প্রায় 2 ঘন্টা, প্রায় এই 2 ঘন্টার মধ্যে আমি 1 মিনিটের জন্য স্টপ হই না। আমি চাই আমি যে রকম স্পিড বা মানে গতি নিয়ে কাজ করি আমার স্টুডেন্টরা তত গতিশীল হবে, আমার স্টুডেন্টের মধ্যে পাওয়ার, এনার্জি, একটা ভাব চলে আসবে। শিক্ষক যদি এইভাবে নন স্টপ পড়ায়, মনে রাখবা তুমি যদি তোমার শিক্ষক তোমার প্রতি উদার হয়, শিক্ষক যদি তোমাকে শেখাইতে চায় শিখবা। আর যদি মজা ফান বাংলা রসকস দিয়ে করতে চাও, অযোগ্য যারা জীবনে কোনোদিন ইউনিভার্সিটিতে পড়েন এইরকম শিক্ষকের কাছে পড়তে চাও, তাহলে আসলে কিছুই বলার নাই। ওকে, জাস্ট এটাই বললাম। তোমার শিক্ষক পছন্দ করতে হবে যোগ্যতা দিয়ে, তিনি কোথায় পড়েন, তিনি আসলে কি ভালো পড়ান কিনা, তার যোগ্যতা আছে কিনা, তার কাছে পড়ে অতীতে কেউ সফল হয়েছে কিনা, এইরকম কিছু ফিচার্স আছে, এইরকম কিছু বৈশিষ্ট্য দেখে তুমি টিচার ঠিক করবা। সবাই ভাইয়ের জন্য দোয়া করবা। জাস্ট ক্লাসটা কেমন লাগছে আমাদের গ্রুপ বা আমাদের নোট শেয়ার গ্রুপে একটু শেয়ার করবা। সবাই যারা ভালোবাসো, আমি জাস্ট এটা বললাম, আমি তোমার মেন্টর হতে চাই, আমি তোমাকে সফলতার যে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট সেখানে আমি তোমার নাম আমি দেখতে চাই। ওকে, তুমি চান্স পাওয়ার পর বলবা যে সুফিয়ান ভাইয়ার কারণে আমার সব মাধ্যমে স্বপ্ন দেখে আমি এখানে আসতে পেরেছি। আমি জীবনে ভাবি নাই আমি প্লেস করব, আমি ভালো করব। মাইন্ড ইট, তুমি যদি পরিশ্রমী হও এখন থেকে, যদি আগামী 3-4 মাস 6 মাস পরিশ্রম করো, কোনো মানে তোমার সব স্বপ্ন পূরণ হবে। ভালোভাবে প্রপার ওয়েতে পরিশ্রম করবা। ওকে, তো জাস্ট এটাই বললাম। যারা আমার এইচএসসির ক্লাস আজকে প্রথম, আর জীবনে কোনোদিন করো নাই, দ্যাটস ওয়াই আমি বললাম আমি যেহেতু এইচএসসিতে কম ক্লাস নেই, আমি মূলত বড়দেরকে বেশি পড়াই, এইচএসসিতে কম ক্লাস নেই, এই জন্য স্টুডেন্ট কম জানে। তো তোমরা তোমাদের মাধ্যমে তাদেরকে জানিয়ে দিবা যে সুফিয়ান ভাইয়া এখানে শুরু করেছে, তোমাদের যে কঠিন টপিকস গুলো আছে ভাইয়া দায়িত্ব নিয়ে তোমাদেরকে শেষ করে দিবেন। নট অনলি দ্যাট, ভাইয়া তোমাকে স্বপ্ন দেখাবে, তুমি যখন হতাশ থাকো, তুমি যখন খারাপ হয়ে পড়াশোনা ভালো লাগবে না, ওই মুহূর্তে যেন তোমার জন্য একটু উৎসাহ পাও, সেই ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। সবাই ভাইয়ের জন্য দোয়া করবা, আমি তোমাদের জন্য দোয়া করি। নিজে সুস্থ থাকো, পড়াশোনা করো, নিজের ক্যারিয়ার গড়ো, বাবা মাকে ভালোবাসো, ফ্যামিলিকে সময় দাও, রিলস দেখা বন্ধ করো, প্রেম করা বন্ধ করো, নষ্টামি ফালতু কাজ করা বন্ধ করো। সবকিছু জীবনে রয়ে যাবে। এইচএসসি পরীক্ষা এবং অ্যাডমিশন টেস্ট 1 বছর পরে আর পাবা না। সময় থাকতে সাবধান হও। সবাই ভালো থাকবা, ভাইয়ের জন্য দোয়া করবা। আজকে আপনার ক্লাস করেছি। ওকে, নোট শেয়ার করে দিবা। যদি কোনো কথায় কষ্ট পেয়ে থাকো, কষ্ট পেয়ে না, আমি তোমার বড় ভাই, আমি তোমার শিক্ষক, আমি তোমাকে মানুষ করার দায়িত্ব নিয়েছি। তার জন্য যা যা করা দরকার ততটুকুই করব ইনশাআল্লাহ। আমি তোমার একজন প্রিয় শিক্ষক হতে চাই এবং হতে পারবো। সবাই ভালো থাকবা, ভাইয়ের জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম।